ইমেইল দিয়ে, এই ইমেইলটা যদিও একটা মানে ইংলিশ অ্যালফাবেটে লেখা, সো পড়াটা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সেটাই আশা করব। আমি পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই সালাম নেবেন, আশা করি ভালো আছেন। ফার্স্ট অফ অল, বাংলিশে লেখার জন্য সরি বলছি। আমি বাংলা ভালো লিখতে পারি না, তাই বাংলিশে লিখে পাঠাচ্ছি। আমি দেশের বাইরে থাকি, কিন্তু রিলিজিয়াসলি ভূত এফএম ফলো লিখতে পারি না, জানি না স্টোরিটা বিলিভ করবেন কিনা, তবে আমি কানাডায় ক্লিন্টন নামে একটা শহরে, ছোট্ট শহরে থাকি। আমাদের সেমিস্টার শেষ হওয়ার পর আমরা 4 জন ফ্রেন্ড আর এক ফ্রেন্ডের কটেজে যাই বেড়াতে। কটেজটা স্কেজুল একটা জায়গায়, এবং না একটা 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 স্কেজুল বলছি আমি, কটেজটা একটু দূরের কোনো জায়গায়, এবং একটু সিক্রেটেড জায়গায়। এবং সেই জায়গাটা বলে রাখা ভালো যে আমার এই ফ্রেন্ড মানুষটির চোখ এবং চোখের দিকে যদি আমরা তাকাই বা তাকালে মনে হতো আমাদের দিকে তাকিয়ে আছে, এবং হাসিটার কারণে হন্টেড। এবং ওদের বাসায় যখন রাখা ছিল, মাঝে মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো। বিলিভ করিনি, ভেবেছিলাম ও শুধুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। অনেকটা মানে আমরা এটাকে মুভির মতোই মনে করলাম, যে মুভির কোনো ঘটনা বা এরকম কোনো কিছু একটা মনে করে জাস্ট হালকা ভাবে নিলাম আর কি। এক রাতে আমরা ডিসাইড করি যে রাত জেগে আমরা মুভি দেখবো। মুভি শেষ হওয়ার আগেই আমরা নোটিস করি যে আমাদের ইটালিয়ান ফ্রেন্ডটা সোফার উপরে ঘুমিয়ে গেছে। আমরা বাকি 3 জন তাকে ভয় দেখানোর প্ল্যান করি, ওই পাপেটটা নিয়ে আসি এবং গায়ের উপর শুইয়ে দিয়ে আমরা ডিসাইড করি যে ওকে বলবো যে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এবং উঠে দেখি তোর গায়ের উপর এটা শুয়ে আছে। তবে সেটা করার আগে আমরা নিজেরাই ভয় পেয়ে গেলাম। ওর গায়ের ওপর শোয়ানোর কয়েক সেকেন্ড চিৎকার করে উঠলাম। পাপেট থেকে ওখানেই ফেলে রেখে পাপেটটাকে আমরা এক ঘরে ঘুমানো। আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের গায়ে ডিসাইড করি যে সকালেই চলে যাব। ড্রাইভ করে ফিরতে আমাদের 3 ঘন্টা লাগে এবং আমরা স্ট্রেইট আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের বাসায় ওকে ওর বাবা কিনে এনেছিল একটা গ্যারাজ থেকে, এবং 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 সেটা একটা গ্যারাজ সেল থেকে, এবং পাপেটটার পাপেটটা একটা ইটালিয়ান ফোক আর্টের ছিল, এবং তাই সেটা সে কেনে। আমার ফ্রেন্ড যখন ছোট ছিল, রাতে ঘুমানোর মধ্যে ও পাপেটটা যেখানে রাখতো বা থাকতো যেখানে, সেখানে গিয়ে সে দাঁড়িয়ে থাকতো। এই দেখে পাপেটটা ওই কটেজে সরিয়ে ফেলা হয়। নেক্সট 1 উইক আমরা ওই ফ্রেন্ডকে অনেক সাফার করতে দেখি, এবং ওর স্বপ্নে দেখতো যে শুধু ওর নাম ধরে কেউ ডাকছে। যখন ও যেত না, তখন গায়ে ভীষণ জ্বর আসতো। ওষুধ খাওয়ালেও জ্বর নামতো না, এবং ঘুমাতে অনেক ও বলতো যে ঘুমালে ওকে একজন ইটালিয়ান সাইকিকের কাছে, আচ্ছা ও বলতো যে যদি ও যদি ঘুমাতো, তাহলে যখন ওষুধ খেলে জ্বর নামতো এবং ঘুমাতে সে অনেক ভয় পেত। ও বলতো যে ঘুমালে ওকে টেনে নিয়ে যাবে। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং কোনো লাভ হয় না যথারীতি। ওর বাবা যখন ওকে একজন ইটালিয়ান সাইকিকের কাছে নিয়ে যায়, আমার এই সব বিষয়
বিষয়ে ইন্টারেস্ট বেশি, তাই আমরা ওদের রিকোয়েস্ট করি যে আমাকে যেন সাথে নিয়ে যায়। এবং সেই সাইকোলজিস্টের কাছে সব খুলে বলে, এবং সব খুলে বলে সে আমার ফ্রেন্ডকে একটা ছোট্ট স্টোনের একটা পাথর দেয়, এবং সেই পাথরটা তার বার্থ স্টোন দিয়ে তৈরি ছিল। সে বলে যে ওই পাপেটটা তাকে তার কাছে এনে দিতে। আঙ্কেল তার পরের দিনে পাপেটটা ক্লিনটনে নিয়ে আসে, এবং আমরা আবারও সেই সাইকিকের কাছে যাই, এবং পাপেটটা তা কিছুক্ষণ উলট পালট করে আমরা দেখি। তারপর সে বলে যে হয়তো এটা একটা কার্স করা। যদি কার্স করা থাকে তাহলে নিশ্চয়ই ভেতরে কার্সটা লেখা আছে, এবং ওইটাকেই আমাদের ডিস্ট্রয় করতে হবে, এবং ওর এই কার্সটা আরো স্ট্রং হবে। না হলে সেই 3 days সময় আমরা চাই, এবং বলে যে সে যদি সাকসেসফুল হয় তাহলে আমার ফ্রেন্ডের শরীর ভালো হয়ে যাবে। 3 দিন পর আসলে আমার ফ্রেন্ড শরীর ভালো হয়ে যায়, এবং তার ওই স্বপ্নটাও আর সে দেখে না। এবং আমি সেই সাইকিকের কাছে তাকে কাছে যাইনি, তবে শুনেছি যে ওই পাপেটটা ভাঙার পর একটা ছোট্ট কাগজ সেখানে পাওয়া যায়, এবং ওল্ড ইটালিয়ান টেক্সটে একটা কার্স লেখা ছিল তার ভেতরে, এবং যেটা নাকি টার্গেট করা থাকে, এবং তাকে আস্তে আস্তে যাকে টার্গেট করে তা সে আস্তে আস্তে পাগল হয়ে যায়। এবং কার্সটা ডিস্ট্রয় করেছে কি ভাবে সেটা আমি জানি না, ব্ল্যাক ম্যাজিক ছিল কিনা তাও জানি না, তবে নিজের চোখে আমার ফ্রেন্ডকে অসুস্থ হয়ে এবং ভালো হয়ে যেতে দেখেছি। আশা করি ভালো লেগেছে। ভূত এফএমের সবাইকে অনেক শুভেচ্ছা। রাসেল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। তৃষ্ণা জানিয়েছেন এই ঘটনাটি কানাডা থেকে, এবং তৃষ্ণা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং ইটস আ বিউটিফুল স্টোরি, এবং আশা করছি যে এটা আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় সেটা হচ্ছে যে এরকম ঘটনা আপনার কাছেও আছে, সেই ঘটনা লিখে পাঠাতে হলে bothfm@radiofruti.fm ইজ দ্য রাইট অ্যাড্রেস, এবং সেখানে আপনি পাঠিয়ে দিন। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার কাছে আপনার ঘটনা শোনার আগে আমি আপনার বিষয় একটু বলতে চাই। আপনার নামটা একটু বলুন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটাকে। আমি ফারুক বলছি, গুলশান 2 থেকে এসেছি আমি। ফেসবুকে ফ্রেন্ড আমাকে ধ্রুব মারুফ স্টিল নামে চিনেন। ওকে, তো আপনি গত শুক্রবারে আমাকে নক করেন, এবং গত শুক্রবারে আপনি আমাকে বলেন যে আপনি ভূত এফএমে আসতে চান, এবং তারপরে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে। রবিবারে আপনার মা মারা যান, এবং আমরা হ্যালো লিসেনার্স, আমি মারুফ বলছি। ফ্রেন্ডরা আপনারা আমাকে চেনেন মারুফ নামে, ফেসবুক ফ্রেন্ডরা চেনেন ধ্রুব মারুফ স্টিল নামে। তো আমার ফার্স্ট স্টোরি ছিল, ফার্স্ট স্টোরিটা ছিল 2016 সালে গুলশানের এই কোন একটা এলাকায়, আমি নামটা প্রকাশ করছি না। তো ওই বাসাটা আমি ভাড়া নেওয়ার 1 মাস পরের ঘটনা। আমি একদিন রাত্রে বাসায় একা ছিলাম, ভূত টা শোনা আমার নেশা এটা। তো ভূত শোনা শেষ করে আমি শুয়ে পড়ি। তো আমার বাসার বর্ণনাটা দিই, আমার বাসার ছিল ফার্স্ট ফ্লোর, এবং আমার বাসার পাশে একটা হাইরাইজ বিল্ডিং ছিল, ওটার গ্যারেজটা ছিল আমার বাসার ওই লেভেল ছিল। তো ওটার আলোতে আমার রুমটা আলোকিত থাকতো। আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার যখন তন্দা লেগে আসে, তখন হঠাৎ করে মনে হলো পিছন দিয়ে কেউ আমাকে পুশ করলো। আমি যখন পাশ ফিরে তাকায় দেখি কেউ নাই। আমি যখন আবার আমার দিকে ফিরি, তখন দেখি আমি কাউকে হাত করে শুয়ে আছি। আমি ভালো করে যখন দেখতে যাই, দেখি যে আমি একটা মানুষকে হাত করে শুয়ে আছি। একটা মানুষ ছিল আপনার পাশে? আমার পাশে একজন মানুষকে আমি হাত করে শুয়ে আছি। যদিও আমার হ্যাবিট ছোট একটা পিলো বুকের মধ্যে জড়িয়ে, আমার ছোটকাল থেকে হ্যাবিট একটা পিলো বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকা। আচ্ছা, ঠিক সেভাবে আপনি সেই সেভাবেই আমি শুয়েছিলাম। বাট আমি যখন আমার সেন্সটা আসে, তখন দেখি আমি একজন মানুষকে হাত করে শুয়ে আছি। আমি প্রথমে ভাবছি হয়তো আমার ওয়াইফ হবে, পরবর্তীতে আমার সেন্সে আসে আমার ওয়াইফ তো বাড়িতে, তাহলে এটা কে, কাকে হবে হাত করে শুয়ে আছি। তো আমি স্বপ্নে না বাস্তবে এটা কনফার্ম হওয়ার জন্য আমি ভালোভাবে আমার রুমটা চেক করি,
ওই শোয়া অবস্থায় দেখি যে আমার রুমে আমি সজাগ আছি এবং রুমের যেটা যেখানে থাকার কথা, যেটা যে কালার, এভরিথিং সব স্পষ্ট দেখা যাচ্ছে গ্যারেজের আলোতে। তখন আমি কনফার্ম যে আমি স্বপ্নে না, আমি বাস্তবে আছি। তারপর আমি ওই মানুষটাকে হাত দিয়ে পরীক্ষা করে দেখি যে হ্যাঁ, এটা কোনো পুতুল বা মূর্তি না কি, এটা মানুষই। আমি স্পষ্ট টের পাই যেটা মানুষ, আমি হাত করে শুয়ে আছি। এবং আপনি বোঝার চেষ্টা করছিলেন হাতরে হাত হাতরে। দিয়ে দেখতেছিলাম যেটা আমি হাত করে শুয়ে আছি। যখন আমি কনফার্ম হলাম যেটা মানুষকে আমি হাত করে শুয়ে আছি, তখন আমার সারা শরীর ঠান্ডা থাকে। আমি চোখটা বন্ধ করে একভাবে আল্লাহর নাম পড়তে থাকি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার হাতটা উপর থেকে থাপ করে পিছনে পড়ে যায়। তখন আমি চোখটা খুলে দেখি যে ওখানে কোনো মানুষ নাই, আমি এমনি শুয়ে আছি। আমি সাথে সাথে আমার বাসার উপরে বেড সুইচ লাইটটা জ্বালিয়ে আমি উঠে বসি। তখন দেখি যে রুমে কেউ নাই, শুধু আমি একাই রুমে আছি। আমার রুমে একটু বর্ণনা দিই যে আমার রুমে আমি যখন শুয়ে পড়ি তখন রুমের দরজা জানালা সবই লাগানো ছিল এবং রুমের দরজা ফাঁকা দিয়ে এমন কোনো মানে একটা ইঁদুর ঢোকারও কোনো জায়গা ছিল না। তো আপনি যে মাথায় হাত দেন এই ব্যাপারটা বলেননি কিন্তু। হ্যাঁ, আমি প্রথমে ওটা যখন আমি দেখি, আমি এটা দেখার জন্য যেটা আসলে এটা কি জিনিসটা, আমি কাকে হাত করে আছি, তখন দেখি যে ওটা আমার ডান হাতের বাহুর উপরে ওটা মাথা দিয়ে শুয়ে আছে। তখন আমি হাত দিয়ে ওটার মাথার একটু চেক করি যে এটা কি জিনিস। তো এটা আসলে 2 মাস, 1 থেকে 2 মাস টাক করার পরে যতটুকু চুল উঠে, যাকে বলে কদম ছাট, ওরকম তার মাথার চুলটা আমি হাতে স্পষ্ট টের পাই। হাতে খোঁচা খোঁচা আমি ব্যথা পাচ্ছিলাম। তারপরে তার মুখে হাত দিই, শরীরে হাত দিই, তখন আমি বুঝি যে এটা একটা মানুষের ধরে আছি। তারপর যখন আমি লাফ দিয়ে উঠলাম, ওঠার পরে দেখলাম যে আমার কোলে যে বালিশটা ছিল, ছোট বালিশটা ছিল, ওটা বিছানার এক কর্নারের দেওয়ালের সাথে ওটাকে চেপে কেউ যেন বসা রাখছে, ওটাকে তলা করে বসে আছে। যেটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল। আমি বিছানার এক সাইডে ছিলাম, ওটা বিছানার অপোজিটে একদম কর্নারে ওটা চাপ দিয়ে বসানো। তারপর আমি কিছুটা স্বাভাবিক হয়ে আবার শুয়ে পড়ি। এই 3 দিন পর আমার ওয়াইফ বাড়ি থেকে আসে। এরপর আমার ওয়াইফের সাথে আমার বাড়িওয়ালা আন্টির গল্প হয়। উনি বলেন যে আমরা যে রুমে ছিলাম, যে রুমে আছি সেই রুমের নিচতলায় একটা ফ্যামিলি ছিল, ওই বরাবর রুমটাতে। ওখানে একটা মেয়ে ছিল, ও আর ওর আম্মা থাকতেন। মেয়েটা যে কোনো এক পারিবারিক কারণে ঠিক 1 বছর মতো হবে আগের ঘটনা, তো মেয়েটা সুইসাইড করে। মেয়েটা দেখতে বেশ কালো ছিল এবং বয়স 22-23 বছর একটা মেয়ে ছিল। এবং আমি যেটাকে আমি আবিষ্কার করি ওদিন রাত্রে, ওটাও দেখতে কালো ছিল এবং ওটার চেহারা বর্ণনা হচ্ছে 20-22 বছর একটা মেয়ের মতো একটা মেয়ে ছিল। তারপর ওদিন রাত্রে ওই রুমের একজন আঙ্কেলের সাথে আমি এটা নিয়ে কথা বলি যে আঙ্কেল, এমন একটা ঘটনা, উনি কিছু বলতে পারবেন কিনা। উনি আমাকে ডিটেল সব বললেন যে আসলে কিভাবে মেয়েটা আত্মহত্যা করে। তখন আমি ওনাকে আমার কাহিনীটা বলি যে আমার সাথে 3 দিন আগে আমার একটা ঘটনা ঘটে গেছে। আমি তখন রুমে একা ছিলাম এবং ভূতের গল্প শোনার পর আমি শুয়ে পড়ছিলাম। উনি বললেন যে হতে পারে ওটার আত্মা তোমার উপর ভর করছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। আমি আজও বুঝলাম না এটা কি হয়েছিল আমার সাথে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি একটু যদি ছোট্ট করে ঘটনা দুটোর একটু যদি আপনাদেরকে রিভিউ দেই, সেটা যে প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম, সেই ঘটনাটিতে একটি কটেজে কিছু ছেলে মেয়ে বেড়াতে গিয়েছিলেন, যিনি ঘটনাটি পাঠিয়েছেন। এবং তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে ওই কটেজে তারা একটা আবিষ্কার করে, একটা অ্যান্টিক, এবং তারা সেটা আবিষ্কার করে যে সে পাপেটটা নাকি এক ঘর থেকে আরেক ঘরে মুভ করে। এবং তারা দেখতে পায় যে তারা মজা করার জন্য যখন তাদের ফ্রেন্ডকে, যে ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়েছিল, ইটালিয়ান একটা ফ্রেন্ড, তার কাছে পাপেটটা রাখে, তখন দেখা যায় সেই পাপেটের মুভমেন্ট এবং তার ফ্রেন্ডের মুভমেন্ট মিলে যাচ্ছে। এবং তারপরে তার প্রচন্ড জ্বর আসে, আরো অনেক কিছু, আপনারা সবাই শুনলেন সবকিছু। এবং শেষ মুহূর্তে তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই ডাক্তার তাকে একটা পাথর দেয়। এবং সেই পাথরটা দেওয়ার পরে যেটা হয়, এবং সে বলে যে আমি ওই পাপেটটা দেখতে চাই। এবং পাপেটটা নিয়ে যাওয়ার পরে সেই পাপেট থেকে অদ্ভুত ধরনের একটা কাগজ বের হয়। অ্যান্টিক অনেকেই আমরা জমাই এবং অনেকেরই শখ থাকে, কিন্তু আমি সবসময়ই বলি এটা যে অ্যান্টিক কেনার সময় খুব সাবধান। এবং অ্যান্টিক কেনার পরে যদি আপনার বাসায় কোনো পরিবর্তন আপনি দেখেন, যে কোনো ধরনের কোনো চেঞ্জ আসছে, তাহলে দেরি না করে অবশ্যই যারা এই সমস্ত বিষয় জানেন তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। এবং আপনি খুব খেয়াল করবেন যে আপনার বাসায় কোনো অ্যান্টিক আনার পরে
সেটা আপনার বাসায় কোনো পরিবর্তন এনেছে কিনা, এবং এগুলো কিন্তু মাঝে মাঝে সরালেও অনেক পরিবর্তন, অনেক ধরনের ঝামেলা টামেলা হয়। তো এবং সবচেয়ে বড় কথা যে অ্যান্টিকটা আপনি কিনছেন এটা কোথায় ছিল, কে ব্যবহার করতেন? সেকেন্ড ঘটনাটার কথা চিন্তা করুন, আপনি আপনার ঘরে শুয়ে আছেন, রেগুলার আপনার বিছানায়, এবং আপনি জানেন যে আপনার পাশে কারো শুয়ে থাকার কথা না, এই রুমে আপনি একা আছেন, দরজা জানালা সব বন্ধ, কারো আসার কোনো কারণ নেই। হঠাৎ করে আপনি রাতের বেলা যদি অনুভব করেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে, এবং আপনার বালিশটির পরিবর্তে একটি মানুষ, যার মাথায় কদম ছাট চুল এবং যার মাথায় হাত দিলে আপনার হাতে স্পর্শে আপনি ব্যথা পাচ্ছেন, সেই রকম একটা মানুষ, যে মানুষটি কিনা পরে জানতে পারলেন যে বেশ কিছুদিন আগে সুইসাইড করেছে, এই ঘটনা দুটো শুনে আপনার কি মনে হয়? যেটি একটা একদিক থেকে একদিকের ঘটনা, এবং একদিক থেকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে আসে। যদিও আপনার আমাকে পরে সুস্থ হয়ে যাচ্ছে ভদ্রলোক। পরের যে ঘটনাটি, সেই ঘটনাটিও খুব অদ্ভুত। এই ঘটনাটির ব্যাখ্যা উনি এখনো পাননি, এখনো উনি ওনার সেই ঘটনার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছেন। খুবই অদ্ভুত কিন্তু দুটো ঘটনাই। আশা করছি যে এই দুটো ঘটনা আপনাকে যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি চলে যাব, আমাদের একজন অতিথি আছেন এখানে, যাকে আপনারা সবাই চেনেন এবং লাইভ অলরেডি হয়তো দেখেও ফেলেছেন। আমাদের এখানে আছেন আফনান ভাই, তার কাছে আমরা যাব। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আসলে আমাদের বাংলাদেশের ঘটনা না, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি ঘটনা। ঘটনাটি আমার এক বন্ধু আছে রাজবাড়িতে, নাম আরাফাত, ওর দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, তার নাম হল আব্দুর রহিম। উনি সংযুক্ত আরব আমিরাতে অনেকদিন আগে গিয়েছেন, উনি 1994 সালে সংযুক্ত আরব আমিরাতে যান। তো উনি ওখানে যাওয়ার পরে উনি যেই বাড়ির মানে যে মালিকের আন্ডারে কাজ করতেন, ঠিক ওই মালিকের বাড়িতেই ঘটে যাওয়া ঘটনা, এবং ওনার সামনে ঘটে যাওয়া যে ঘটনাটি সেটি মানে আমাকে বলেছে, সেটি আমি শেয়ার করতে যাচ্ছি আজকে। ঘটনাটি রাসেল ভাই আমার কাছে খুব একটু অদ্ভুত লেগেছে, এজন্য আমি আজকে এটা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটি উনি যখন 94 সালে যান, যাওয়ার পরে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতটা কিন্তু 7টা প্রদেশ নিয়ে গঠিত, যার ভিতরে একটা হলো রাস আল খাইম। আর সংযুক্ত আরব আমিরাতে ওই রাস আল খাইম যে প্রদেশটা, এই প্রদেশটার পাশ দিয়ে পার্সিয়ান গালফ মানে পারস্য উপসাগর, যেটি উনি ওই রাস আল খাইম একদম শেষ প্রান্তে প্রায় পারস্য উপসাগরের কাছাকাছি ওনার মালিকের বাড়িটা ছিল। ওনার মালিকের ব্যবসা বেসিক্যালি ছিল খেজুরের ব্যবসা, বেশ বড় খেজুর বাগান ছিল তার। তো উনি ওখানেই কাজ করতেন, এবং থাকার জায়গাটা উনি মালিকের খুব বিশ্বস্ত হওয়ার কারণে বাড়ির মালিকের বাড়িতেই ওনার থাকার ব্যবস্থা ছিল। তো বাড়ির মালিক উনি 1998 সালের দিকে সিদ্ধান্ত নিলেন যে ওনার বাড়িটা এটা ভেঙে নতুন করে আরো সুন্দর করে একটা বাড়ি উনি করবেন। আচ্ছা, ওনার তো বিশাল জায়গা নিয়ে ওনার বাড়িটা ছিল আর কি। তো উনি যখন প্ল্যান করে সবকিছু রেডি করে বাড়ির কাজটা উনি শুরু করবেন, যখন মানে বাড়ির ভিত্তিটা ফাউন্ডেশনটা উনি নিচ থেকে গেঁথে ওঠানোর জন্য মাটি খুঁড়েছেন আর কি, বেশ বড় করে যখন মাটি খোঁড়া হয়েছে, তখন আসলে একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে মাটি খোঁড়ার পরে যখন স্থাপনা, বিশেষ করে রড বা এই জিনিসগুলো যখন ওখানে বসানো হবে, তার আগেই হঠাৎ করে নিচ থেকে পানি ওঠা শুরু হয়। নিচ থেকে পানি যখন ওঠা শুরু করে, তখন ওই যারা ইঞ্জিনিয়ার ছিল এবং যারা শ্রমিক ছিল, ওনারা ওইখানে কাজগুলো করতে পারছিলেন না পানির কারণে। বারবার মেশিন লাগিয়ে পানিটা মানে সেচ করার চেষ্টা করলেও মানে পানি আর সেটা কমছে না। তখন ওরা চিন্তা করেন যে কাছেই তো পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, হয়তো বা পানির এখানে একটা প্রবাহ থাকতে পারে বলে ওনারা চিন্তা করছিলেন। কিন্তু তারপরও ভৌগোলিক ভাবে ওখানে বৈজ্ঞানিক চিন্তা করছিলেন তারা, যদিও সেটা ভৌগোলিক ভাবে ওই ঠিক ওই জায়গাতে থাকার কথা না। মানে এতটা কাছে না যে সেখানে মাটি খুললে পানি হয়ে যাবে। তো ওনারা খুব মানে চিন্তা করছিলেন যে শেষ করার পরেও পানি কমছে না, এখন কি করা যায়, কাজটা কিভাবে আগাবো। তখন ইঞ্জিনিয়ার বলছেন যে আপাতত কিছুদিন এভাবে অফ রাখেন কাজটা, দেখি আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করি কিভাবে কাজটা আগানো যায়। তো ওইভাবে রাখা হলো রাসেল ভাই। তো প্রতি রাত্রে রাসেল ভাই মানে ওনার একটা অদ্ভুত শব্দ শুনতেন, সেটা হলো রাতের বেলা মনে হতো যে ঠিক সমুদ্রে যেভাবে পানির যে ঢেউ হয়, ওনার ওই বাড়ির জন্য তৈরি করা গর্তের মানে একটা পুকুরের মতো হয়ে গেছিল সেখানে ছোটখাটো। তো ওইখানে মনে হতো যে ওখানে এরকম রাত্রেবেলা ঢেউ হয় সমুদ্রের মতো। আচ্ছা, তো এই বিষয়টা ওনার কাছে খুব অদ্ভুত লাগতো। তো উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা আমি হয়তো বা ভুল শুনি, এরকম হতেও পারে, বা বাতাসের শব্দ, এটা হতেও পারে। তো উনি একদিন ওই
স্রোতের শব্দ শুনে উনি সত্যি সত্যি নিচে নামেন হুম যে আসলে এই ঘটনা কি। এবং সত্যি রাসেল ভাই উনি দেখেন যে ওই পানিতে অদ্ভুত ধরনের মানে একটা ঢেউ হচ্ছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো ওখানে ঢেউ হয়ে ঢেউ আবার আশ্রে পড়ছে। এটা উনি চিন্তা করেন যে এরকম তো হওয়ার কথা নয় এখানে। হুম এবং উনি আর একটা বিষয় রাসেল ভাই দেখেন যে সেটা হলো ওই পানির মধ্যে কালো আকৃতির কিছু একটা জিনিস সেখানে হুম। সাঁতার কাটছে। আচ্ছা তো উনি এটা দেখে রাসেল ভাই খুব ভয় পান এবং দ্রুত উনি বাসায় চলে যান। বাসায় গিয়ে উনি কাউকে এই বিষয়ে তেমন কিছু বলেন না। তো ওদিকে ইঞ্জিনিয়াররাও এই বিষয়ে কোনো সমাধান করতে পারছিলেন না কিভাবে কাজটা ওনারা শুরু করবেন। তো এর মধ্যে রাসেল ভাই আর কয়েকটা ঘটনা ওনার ফ্যামিলিতে ঘটতে থাকে। সেটা হলো প্রতি রাত্রে হঠাৎ মানে কোনো মহিলার কান্নার আওয়াজ ওনার আচ্ছা। ঘরের মধ্যে শোনা যায়, যে হুম কোনো মহিলা মানে নাকি সুরে কান্নাকাটি করছে। তো এটা উনি খোঁজার চেষ্টা করেন, মানে কোনো সমাধান হয় না। তো এখন মানে ঘরের মধ্যে একদম একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে রাতের বেলা একে তো ওখানে যে স্রোতের শব্দ, আবার ঘরের মধ্যে মনে করুন যে এই যে মহিলার নাকে কান্নার আওয়াজ, এটা মোটামুটি ওনার ঘরের মধ্যে ওনার যেই সন্তানাদি খুব ছোট ছিল এবং ওনার ওয়াইফ এবং উনি খুব ভয় পেতেন এটা। তো এখন আসল ভাই এটা তো সমাধান করার দরকার, এখন কি করা যায়। তো যেহেতু উনি একজন ধার্মিক লোক ছিলেন, তো উনি স্থানীয় একজন খুব ভালো আলেমের শরণাপন্ন হন। তো ভালো আলেমের শরণাপন্ন হওয়ার পরে ওই আলেম বলেন ঠিক আছে রাত্রে আমি আসবো আপনার বাড়িতে, দেখি এটা নিয়ে কি করা যায়। তো আসল ভাই রাত্রে উনি আসেন, মধ্যরাত্রের দিকে উনি আসেন। হুম আসার পর উনি বলেন যে আমাকে ওই আপনার ওই মানে যেখানে গর্ত করেছেন বাড়ি করার জন্য ওখানে নিয়ে চলে। আচ্ছা তো ওখানে উনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বলে যে আপনারা সবাই একটু আমার পিছনে দাঁড়ান এবং কেউ ভয় পাবেন না, আমি দেখি চেষ্টা করি কি করা যায়। ওখানে আসল ভাই যে আব্দুর রহিম যে ভাইয়ের কথা বললাম, হুম উনি ওখানে দাঁড়ানো ছিলেন আচ্ছা আসলে কি ঘটনাটা ঘটছে ওনার চোখের সামনে। তো উনি যিনি আলেম যিনি এসেছিলেন ওখানে, উনি ওখানে আসার পর দোয়া পড়তে শুরু করেন এবং দোয়া পড়ার পরে মনে হচ্ছে যে ওই পানির স্রোতটা মানে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। সবাই খুব ভয় পাচ্ছেন এখানে হচ্ছেটা কি আসলে। হুম সমুদ্রের সেই ঝড়ের মতো উত্তাল সমুদ্র মনে হচ্ছে এই ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। আচ্ছা তখন হঠাৎ দেখছেন যে ওর ভিতর থেকে আস্তে আস্তে একজন লোক উঠে আসলো। হুম তার সমস্ত শরীর ভেজা, মাথার চুলগুলো অনেক বড় বড়। তো উনি আসার পরে মানে ওই আলেম ওনাকে সালাম দিলেন। আচ্ছা সালাম দেওয়ার পরে উনি বলছেন যে আপনি এখানে কেন বিরক্ত করছেন, এই জায়গাটা তো আর একজনের, এখানে তো উনি বাড়ি নির্মাণ করছেন। তো উনি আপনি কেন এই জায়গাটাতে দখল করে রেখেছেন, আপনি এই জায়গা ছেড়ে চলে যান। আচ্ছা তখন সবার সামনে সবাই কিন্তু রাসেল ভাই ঘটনাটা দেখছে, সবার চোখের সামনে, মানে সবার কাছে দৃশ্যমান ঘটনাটা। তো উনি বলছেন যে ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এখানে এবং আমি আচ্ছা। আমার স্ত্রী। হুম এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওসমানীয় খেলাফত কিন্তু আপনার 1299 সালে প্রতিষ্ঠিত হয়। হুম তার মানে আমরা যদি এখন হিসাব করি প্রায় 800 বছর, আচ্ছা 800 বছর ধরে উনি ওখানে বসবাস করেন। বলে যে আমি এবং আমার স্ত্রী আমি এখানে বসবাস করি। 300 বছর আগে আমার সন্তান মারা যায়, আচ্ছা আমার সন্তানের কবরও এখানে, সুতরাং আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। আর আমার রাত্রেবেলা যে কান্নার শব্দটা শোনেন ওটা আমার স্ত্রীরই কান্না, সে চায় না যে আপনার এখানে বাড়ি নির্মাণ করেন, কারণ তার ছেলের এই কবর ছেড়ে সে যেতে চায় না। এখন আচ্ছা আপনারাই বলেন আমি কি চলে যাব না থাকবো। তো সবার সামনে এই কথা বলার পরে বাড়ির যিনি মালিক উনি তো ওখানে দাঁড়িয়েছিলেন, তো উনি সাহস করে এগিয়ে আসেন, এসে বলেন যে আপনি যদি এখানে থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তবে সেক্ষেত্রে আপনি নিজের হাতে আমাকে দেখিয়ে দেন আমি ঠিক কতটুকু জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করতে পারি। আপনি যদি কতটুকু দেখিয়ে দেন আমি ওই অংশটুকু ছেড়েই বাড়ি করবো। রাসেল ভাই সবার সামনে একটা লাঠি নিয়ে ওই ব্যক্তি একটা ইশারা করে একটা দাগের মতো টেনে দেন যে আপনি যদি এতটুকু থেকে বাড়িটা তৈরি করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে তাই হবে, আপনি এখানে থাকবেন। তো বাড়ির যিনি মালিক উনি বলেন। আচ্ছা রাসেল ভাই তারপরে হঠাৎ যেটা মানে দেখে যে পরের দিনে ওই মানে কাকতালীয় ভাবে এক ফোঁটা পানিও ওখানে ছিল না। আচ্ছা কোথায় যে পানি চলে গেল। এরপর রাসেল ভাই নতুন করে নকশা করে উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িটা সরিয়ে নিয়ে, মানে ওই বাড়ির প্ল্যানটা ঠিকই ছিল, জাস্ট জায়গার ওই এটা উনি সরিয়ে বাড়িটা তৈরি করেন। রাসেল ভাই যে ভাইয়ের কথা আমি বললাম যে ওনার সামনে ঘটে যাওয়া ঘটনা, এবং আরো যে ঘটনাটা হলো যে ওই যে জিন দম্পতি ওনারা পরবর্তীতে ওই ফ্যামিলির লোকদের সাথে এতটা মিশে গিয়েছিলেন যে ওই ফ্যামিলির যারা ছিলেন তারাও ওই জিন দম্পতিকে মানে দাদা
দাদি বলে সম্বোধন করতো। আচ্ছা এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত ওই ফ্যামিলির সাথে ওই জিন দম্পতির সম্পর্ক অনেক ভালো। আচ্ছা তো আমার কাছে রাসেল ভাই অদ্ভুত লেগেছে যে আমরা সাধারণত দেখি যে জিনে অ্যাটাক করলে আমরা তো ছাড়ানোর চেষ্টা করি, তো এখানে যে উল্টোটা হয়েছে এটা। জিনের সন্তান ওখানে কবর আছে, এই খবর এই জিনিসটা শুনে ওই মালিক নিজেই তাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। সেটাই এবং এই ঘটনায় জিনেরা এত খুশি হয়েছে ওই দম্পতি, স্টিল নাও ওই জিনের দম্পতি ওদেরকে ওরা পরিবার বানিয়ে নিয়েছে। এবং এখন পর্যন্ত রাসাল খাইমের ওই যে বাড়িটা আছে আর কি পার্সিয়ান গালফের কাছাকাছি, মোটামুটি ওখানকার স্থানীয় লোকেরা সবাই জানে যে এই ফ্যামিলিতে জিন দেখা যায়, গেলেই জিন দেখা যায়। এবং আব্দুর রহিম ভাই উনি 2008 সাল পর্যন্ত ফ্যামিলিতে ছিলেন, পরে ওনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। ফিরোজ ভাই, এটা কতটুকু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে পারবো না, তবে আমার বেশ কাছে বিষয়টা খুব আশ্চর্যজনক। অদ্ভুত লেগেছে যে এমনও হয়। সেটাই। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। This is আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনার জন্য আপনার কাছে আবারও ফিরে আসবো। আপাতত কিছু আমরা আমাদের কমেন্ট পড়ে ফেলি। ঝালকাঠি থেকে অরূপ হালদার আমাদের লিখছেন যে ঝালকাঠি থেকে শুনছি। এমডি সাব্বির আহমেদ লিখছেন 4G নেটওয়ার্কে তিনি অ্যাপ দিয়ে ফুর্তি শুনছেন। এমডি রেশাদ খান আমাকে লিখেছেন যে আফরান ভাই অলওয়েজ স্পেশাল। আমাদেরকে লিখেছেন রাফসান আহমেদ আলম রিজন, এবং তিনি বলছেন শুক্রবার রাত 11:59 জন্য অপেক্ষা। শুক্রবার মানে ভয়ঙ্কর অনুভূতি। সন্দীপ শান্তদীপ চক্রবর্তী লিখেছেন আই এম ফ্রম কলকাতা, ইট হ্যাজ বিকাম আ হ্যাবিট to wait for the whole week and start my weekend party with both of them. Give it up. All good wishes from all of us in Kolkata. Thank you so much. Thanks for being with us. এবং আশা করছি যে আপনার যে সমস্ত বন্ধুরা যারা কলকাতায় আমাদের শুনছেন তাদেরকেও আপনি আমাদের হয়ে শুভেচ্ছা পৌঁছে দেবেন, এবং আশা করছি যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত এফএমের সাথে থাকবেন। আমরা চলে যাচ্ছি আরিফিন রহমান লাহিম তার কাছে, এবং তিনি পুরান ঢাকা গ্যান্ডেরিয়া থেকে শুনছেন আমাদেরকে। নির্জন জুনিয়র আছেন আমাদের সঙ্গে, শিবলি হাসান আছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত আহমেদ, এবং মান্না আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্বপ্নীল নিলয়। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ কিরণ, রকিব যশোর থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি মিরাজুম মনির, এবং আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান সানি। কেমন আছেন জানতে চাইছেন। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন ওয়ালিদ হাসান, এছাড়াও এমডি কাজী বিল্লাল এইচআর আমাদের সঙ্গে আছেন সৌদি আরবিয়ার রিয়াদ থেকে শুনছেন, এবং তিনি একটা কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির নামও লিখেছেন সেখানে। নাহিদ প্রান্ত আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যালবার্ট্রস রবিন। এইচএসসি পরীক্ষার জন্য 3 মাস পরে আজকে আবার ভূত এফএম শুনছি। ওয়েলকাম ব্যাক, এবং আশা করছেন আপনাকে আবার পাবো। তন্ময় গাইন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শুনছেন বরিশাল থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নুরুন্নবী ইসলাম, আমাদের সঙ্গে আছেন ফাহিম হুসাইন দীপু, নাটোর থেকে শুনছেন তিনি। কাজী খালেদ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি হচ্ছেন বেস্ট এফএম শো, এবং আমাদের সঙ্গে আছেন আরাফাত আবিদ উত্তরা থেকে তিনি শুনছেন, এবং 3 বছর ধরে তিনি ভূত এফএম শোনেন, এবং আজকে প্রথম কমেন্ট করলেন। ওকে, আরিয়ান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মিঠুন আহমেদ, এছাড়াও মোহাম্মদ কাউসার আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন। নাজমুল হাসান শিপন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি শাহিন, এছাড়াও রবিউল ইসলাম, আরফিকা শাহিন, শফিক মিদুলা আমাদের সঙ্গে আছেন। ফেনী থেকে শুনছেন তিনি। কে আর সাহিব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অবুজ বালক রাতুল, এছাড়াও শাহাদাত ইসলাম আমাদের সঙ্গে আছেন। বিদ্যুৎ চমকাচ্ছে, খোলা আকাশের নিচে বসে আছি একা, বেশ ভালো লাগছে, হয়ে যাক স্পেশাল পর্ব। অরূপ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, টাঙ্গাইল থেকে শুনছেন তিনি। জয়েব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জিয়া আলী, এছাড়া আমাদের সঙ্গে আছেন নিলয়, প্রিন্স কাউসার, ইশরাত পিয়া, রবিন হুসাইন সহ আরো অনেকে, সঞ্জিদা মার্টিন সেতু আমাদের সঙ্গে আছেন। ভূত এফএমের যে পেজটা সেখান থেকে পড়ছিলাম, রেডিও ফুর্তি যে পেজ সেখান থেকে দেখতে পাচ্ছি আদিব শুনছেন,
এমডি আদিব হোসেন দুবাই থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। খুলনা থেকে শুনছেন আর যে হিরক এমডি পাভেল প্রধান আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ শামসুল তালুকদার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রেডসন প্রিন্স নাওয়াল, রিঙ্কি করিম আমাদের সঙ্গে আছেন। নওগাঁ থেকে শুনছেন তিনি, না নওগাঁ থেকে না, নওগাঁ থেকে শুনছেন এমডি নাইম হাসান। এছাড়াও তাসফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌরভ দত্ত সৌরভ, আমাদের সঙ্গে আছেন রায়হান রাহাত। এছাড়াও অ্যাডভান্স ঈদ মুবারক জানিয়েছেন আমাদেরকে নাইমুস সাবা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি কবিরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও স্মার্ট শাকিল খান, এছাড়াও মোয়াজ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জয়, তন্ময় মাহমুদ নীরব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ জয়, আল ফাহাদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি এই দুটো পেজ ভিজিট করতে চান, একটা কোয়েশ্চেন করেছি, সেই কোয়েশ্চেনের উত্তর নিশ্চয়ই আপনাদের কাছে পেয়ে যাবো। সেটা হচ্ছে জীবনে কে কতবার বা কয়বার ভয় পেয়েছেন, সেটা ছিল আমাদের লাইভের আজকের আমাদের যে লেখাটা প্রশ্নটা, সেই প্রশ্নটা ছিল আমাদের লাইভ ভিডিওটার। সেখানে অবশ্যই আপনারা উত্তর দেবেন যে আপনি আপনার জীবনে কতবার ভয় পেয়েছেন, এবং যদি ভয় পাওয়ার সেই অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা জানিয়ে দিবেন আমাদেরকে bhutasamadarbai.fm এই অ্যাড্রেসে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন, এবং আরো অনেক অনেক ঘটনা রয়েছে, সেই সাথে রয়েছে আরো দারুণ দারুণ কিছু আমাদের অডিও ক্লিপ প্লাস ইমেইল। সাথেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। শুনছেন সবসময় ভিডিও ফুটেজ এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই, এবং আজকের অতিথি আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আশা করছি যে যারা আমাদের সঙ্গে আছেন তারা ভালো আছেন এবং সব সময় ভালোর দলেই আছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু জানিয়ে দিব কিভাবে আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasamadarbai.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান আপনাকে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। থেকে টের পেয়ে যায় সবাই, না কেউ সব ঘটনা যে ভয় তা না, কিন্তু কিছু কিছু ঘটনা খুবই রহস্যজনক, এবং সেই রহস্য নিয়ে চিন্তা করতে গেলে আপনি তালগোল পাকিয়ে ফেলবেন এবং মনে হবে যে কি কি চিন্তা করছে এটা, এবং মনে হবে যে এই পৃথিবীর রহস্যের আবারও জয়েন করেছেন। তার একটা ঘটনা রয়েছে যেটা তিনি প্রথম শুনিয়েছিলেন, সেই ঘটনাটি আমরা একটু শুনে আসবো, এবং আপনার নামটা প্লিজ। তো লিসেনার্স, আমি মারুফ বলছি, গুলশান থেকে এসেছি। কোন ঘটনাটা আপনার 2003 সালের ঘটনা। জি, তখন আমি যশোরের, এটা ঘটনা যশোরের ঘটনা। আমি তখন আমার ফ্রেন্ডরা আমরা ডিসাইড করি 31st নাইটে পিকনিক করবো। তো রাত 3টার দিকে আমাদের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়। তো রাত অনেক হওয়াতে, এবং শীতের রাত, কিছু ফ্রেন্ড ডিসিশন নেয় ওরা ওখানে পাশে একটা রুমে ওরা রাতটা কাটাবে, সকালে হলে বাসায় চলে যাবে। বাট আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, রুবেল নাম। আমরা দুজন আমাদেরকে বাসায় ফিরতে হবে, এনে হাও আমার একটা ছিল তখনকার পরিস্থিতি, আমাদের বাসায় ফিরতে হবে। তো আমরা দুজন ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করি। মাঠ টাট সব পার হয়ে আমি প্রথমে আমার বাসা, তারপর ছিল আমার ফ্রেন্ডের বাসা। আমি একটু আমার এলাকার বর্ণনা দিই। আমার বাসাটার পিছনে ছিল একটা ফাঁকা জায়গা, ওটা গণকবর নামে পরিচিত ছিল। 71-এ ওখানে কবর দেওয়া হয়েছিল, গণকবর হিসেবে পরিচিত। ওটার পরে প্রায় 1 বিঘা জায়গা একটা পুকুর ছিল। পুকুরের দুপাশে দুটা জঙ্গল মতো ছিল, ঘন জঙ্গল, দিনের বেলাও বেশ অন্ধকার থাকতো। আর পুকুরের অপোজিট ছিল আমার ফ্রেন্ডের বাসা। তো আমার বাসার গেটের সামনে আসার পর আমি যখন ওকে বলি যে ঠিক আছে খুদাহাফেজ, ও বলে যে না, তুই আমাকে বাসায় দিয়ে তুই ব্যাক কর।
তো বলে রাখি যে ওই ছেলেটার জন্ম ওই এলাকাতে এবং ও ওখানে বড় হয়েছে। তখন আমরা অনাথ পড়ি। আমি ওই এলাকাতে 6 মাস মতন ভাড়া গিয়েছিলাম। তো আমি ওকে বললাম যে এলাকা তোর, 6 মাস হলো আমি এই এলাকায় ভাড়া আসছি, তুই এখানে ছোটকাল থেকে মানুষ হলি, এলাকা তোর পরিচিত, আমার জন্য তো এটা ভয়ের ব্যাপার। বললো যে না, তুই আমাকে দিয়ে আয়, আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে, তুই আমাকে বাসা দিয়ে আয়। আমি আচ্ছা পরবর্তীতে আমি ওকে বাসায় রেখে যখন ব্যাক করি, তো সেটা বলে রাখা ভালো, আমার বাসার সামনে যে রোডটা গেছে, ইটা সলিং রোড, ওটা ওর বাসার কাছাকাছি চলে গেছে। ওই ইটা সলিং থেকে একটু চিকন মাটির রাস্তা দিয়ে সোজা গেলে পুকুর পাড়ে ওদের বাড়িটা। তো আমি ওকে বাসায় রেখে আমি যখন ব্যাক করি, আমি যখন ইটের সলিং রোডের কাছাকাছি পৌঁছে যাই, তো ওই রোডটা ছিল পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ছিল। দূরে একটা রোড লাইট ছিল। 2 থেকে 3 কদম বাকি আমার সলিং রোডে উঠবো, তখন আমার পাশে একটা দেওয়াল মতো ছিল, একটা মুরগির ফার্ম ছিল, ফার্মের দেওয়ালটা, ওই দেওয়ালের ফাঁক থেকে একটা মাথা বের হলো, কালো একটা মাথা বের হয়ে আমাকে বলতেছে যে মারুফ, আমাদের বন্ধু রাজুর আবা মারা গেছে। এটা বলে মাথাটা হাওয়া হয়ে যায়। আমি কণ্ঠটা শুনলে বুঝলাম যে এটা আমার বন্ধু কামালের কণ্ঠ। কামালের বাসা ছিল ওখান থেকে 2টা বাড়ি পরে। আমি ওখান থেকে দ্রুত 2 কদমে দ্রুত সলিং রোডে উঠে আমি কামাল কামাল বলতে বলতে দ্রুত চলে যায় ওখানে, কিন্তু ওখানে যে কাউকে পাই না। আমি তো অবাক হয়ে যাই যে এত দ্রুত একটা মানুষ কোথায় হাওয়া যেতে পারে। আমি তখন ওখান থেকে 2টা বাড়ি পরে কামালের বাসায় সামনে যে কামালের রুমের সামনে যে কামালের নাম ধরে ডাকে কয়েকটা, কিন্তু কোনো অ্যান্সার আসছে না। আমি তখন চিন্তা করলাম যে এত দ্রুত একটা মানুষ ঘরে ফিরে কি করে ঘুমায় পড়তে পারে 1 সেকেন্ডের মধ্যে। তো আমি চিন্তা করলাম রাজুর বাবা যখন মারা গেছে একটু দেখে আসি। রাত তখন 4টা বাজে আনুমানিক। আমি ওখান থেকে ব্যাক করে রাজুদের বাসা যাচ্ছি। বলে রাখা ভালো যে রাজুদের বাসা যেতে গেলে ওই ইটের সলিং রোডটা আমাকে ইউজ করতে হবে। আর ইটের সলিং রোডটা যেখান থেকে গিয়েছে ওটা একটা বাঁশ বাগানের মধ্যে দিয়ে গিয়েছে। আমি ওটা নর্মালি পার হয়ে যায়, যে রাজুদের বাসার সামনে যে যখন দাঁড়ায়, তখন ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ পায় না, কোনো শব্দ নাই। সেই সময়টা ছিল এতটা পিনপত নিরাপত্তা, শিশিরের টপ টপ শব্দটা আমি টের পাচ্ছি, বাতাসে গাছের সুতা পাতা পড়ছে সেটা শব্দ আমি টের পাচ্ছি, এতটা পিনপত নিরাপত্তা। বাট কোনো কান্নার আওয়াজ বা কোনো শব্দ আমি পাচ্ছিলাম না। আমি কিছুক্ষণ ওয়েট করে রাজুর নাম ধরে বেশ কয়েকবার কল করি, বাট ভিতর থেকে কোনো অ্যান্সার আসে না। আমি তখন চিন্তা করলাম আমি কি চোখে ভুল দেখলাম না ভুল শুনলাম। পরে কোনো মাথায় কোনো সেন্স আসতে না যে এটা কি হলো, যে ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ আসবে না কেন? লোক যদি মারা যায় আশেপাশের লোকজন তো জড়ো হয়ে যাবে। বাট কোনো কিছু না পেয়ে আমি চিন্তা করি যে বাসায় চলে যায়, কাল সকালে দেখা যাবে। আচ্ছা আমি যখন ব্যাক করছি বাসার দিকে, আমি হঠাৎ আমার সারা শরীর ভার হয়ে যায়, এতটা ভার হয়ে যায় যে আমি মুভ করতে পারছি না। আমার এক একটা পা মনে হচ্ছে কয়েক মন ওয়েট হয়ে গেছে, একটা পা তুলতে পারছি না। এইভাবে এক পা সামনে দিয়ে 2 পা পিছিয়ে যায়। এই করতে করতে যখন আমি বাঁশ বাগানের ভিতর ঢুকি, হঠাৎ কিছু ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসতে থাকে, যেটা সচরাচর আমরা কখনো শুনতে পাই না। এটা কোনো ভৌতিক কোনো অনুষ্ঠানে বা ভৌতিক কোনো সিনেমাতে আমার হয়তো বা এরকম কোনো শব্দ আমাদের কানে আসে। বিদ করে কিছু আওয়াজ আসতেছিল, আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাচ্ছিল এই শব্দ। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমি চিন্তা করি এখন যদি আমি ভয় পেয়ে যাই, আমি হয়তো এখানে হাটফিল করে মারা যেতে পারি। এবং রাস্তাটা এতটা নির্জন, একটা কুকুর একটা বিড়াল নাই রাস্তায়, মানুষ তো প্রশ্নে আসে না, শীতের রাত। আমি নিজেকে সান্ত্বনা দিয়ে, হয়তো এটা বাতাস হচ্ছে, হালকা ঝিরঝিরে বাতাস, গাছের বাঁশঝাড়ের পাতা এবং বাঁশঝাড়ের মধ্যে বাঁশের কঞ্চির সাথে মনে হয় ঘষা খেয়ে এই শব্দটা তৈরি হচ্ছে। আমি নিজেকে এই সান্ত্বনা দিয়ে আর একটু করে সামনে আগাতে থাকি। কিছু পথ আগুনের পর হঠাৎ একটা বাঁশ মাটিতে পড়ে যায়। বাট একটা বাঁশ মাটিতে পড়ে যাওয়ার মতন সেরকম কোনো ঝড় কোনো বাতাস কিচ্ছু ছিল না। তো ছোটকালে শুনেছিলাম বাবার কাছে যে কখনো যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোনো বাস সড়ককে পড়ে থাকে বাস ঝাড়ে, কখন ওটাকে ওভারটেক ডিঙে যাওয়া যাবে না, আচ্ছা তাহলে এটা ক্ষতির কারণ। আমি তখন চিন্তা করি কি করব, বাস ডিঙাবো কি ডিঙাবো না, কারণ বাসটা যদি না ডিঙে আমাকে অনেক পথ ঘুরে যেতে হবে। এই করতে করতে হঠাৎ করে বাসটা উড়ে গেল আবার। তখন আমি বুঝলাম সামথিং রং, কিছুটা হচ্ছে আমার সাথে।
যার কারণে আমার সারা শরীর ভার হয়ে আছে। এভাবে একটু একটু করতে 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 আমি যখন একটা বাঘ ছিল ওখানে, বাঘটা খুবই মারাত্মক অন্ধকার, বাঘটা এতটাই অন্ধকার যে আমি আমার হাতটা সামনে এনে দেখতে পাচ্ছিলাম না। এরপর ওই বাঘটা যখন আমি মুভ করব তখন হঠাৎ দেখছি একটা আলো জ্বলতেছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে জঙ্গলের মধ্যে। ওইটা দেখার পর আমার আর আমি আমার ভিতরে ছিলাম না। আমি চিন্তা করছিলাম যে এটা কি দেখতেছি, এটা কি হচ্ছে, আলো কোথা থেকে আসতেছে। হঠাৎ আমার চিন্তা হলো জঙ্গলের ওই পারে একটা বাড়ি আছে, বাড়িটা ওয়াশরুমের ভেন্টিলেটার, অনেক বড় ভেন্টিলেটার, সম্ভবত ওই জায়গাটার ওরা লাইট জ্বালিয়ে রাখছে, বাতাসে গাছের পাতা নড়ছে, ওই আলোটা একবার দেখা যাচ্ছে একবার দেখা যাচ্ছে না। এভাবে সান্ত্বনা দিতে 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 আমি সামনে একটু করে মুভ করছি। বলে রাখা ভালো যে আমার ফ্রেন্ড রাজুর বাসা থেকে আমার বাসার দূরত্ব পায়ে হেঁটে, নর্মালি পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগে। তো আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ মনে হচ্ছে আমার পেছন থেকে হেঁটে আসতেছে, স্পষ্ট আমি তার জুতার শব্দ শুনতে পাচ্ছি। একদম মনে হচ্ছে আমার পিছনে এসে হেঁটে আসতেছে একদম। আমি থেমে যখন পিছনে ঘাড় ঘুরে বলছি কে, কোনো শব্দ নেই, কোনো জুতার শব্দ নেই, কোনো শব্দ নেই। আমি আবার যখন হাঁটি সেও হাঁটে। এরকম 3-4 বার হওয়ার পর আমি নিজেকে বুঝ দিলাম যে এটা মনে হয় আমার নিজের পায়ের শব্দ আমি পাচ্ছি। এভাবে সান্ত্বনা দিতে দিতে আমি একটু একটু করে আগাচ্ছি। হঠাৎ সামনে একটা মোড় আছে, ওই মোড়টা যখন আমি পৌঁছাবো তখন আমার মনে পড়ে গেল ওই ঘটনা 6 মাস আগে বর্ষাকালের দিকে আমার বড় খালু, উনি ওখানে রাত্রে ভয় পেয়েছিলেন। উনি রাত্রে 12টা 12:30টার দিকে বাসায় ব্যাক করছিলেন, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, উনি সাইকেলে ছিলেন। উনি দেখেন যে একটা মহিলা সাদা শাড়ি পরে কোথায় যাচ্ছে। উনি ভাবছে কোনো বাড়ির বউ হবে বা কোনো কারোর মা হবে। উনি বলতেছে এত রাতে কে যাচ্ছে এদিকে। উনি কয়েকবার ডাক দেয় কিন্তু ওটা পিছনে ফিরে না, উনি ওটা সামনে হেঁটে যাচ্ছে এবং যত হেঁটে যাচ্ছে ওটা ততই লম্বা হচ্ছে। খালু দেখলেন যে ওটা আস্তে আস্তে লম্বা হয়ে 8-10 ফিট লম্বা হয়ে গেছে এবং শাড়ির আঁচলটা লম্বা হয়ে যাচ্ছে। খালু তখন বুঝতে পারলেন যে উনি কিসের পাল্লায় পড়ছেন। উনি সাথে সাথে কাঁপতে কাঁপতে ওখান থেকে সাইকেল নিয়ে খুব দ্রুত বাসায় ব্যাক করেন। আচ্ছা, তো এই ঘটনাটা তখন আমার মনে পড়ে যায়। তখন আরো বেশি ভয় পাওয়া শুরু হয় আমার। কিছু দূর যাওয়ার পরে আমার ফ্রেন্ডের দাদা দাদির কবর ছিল বাসার সামনে, তখন ওটা আমার সামনে পড়ে। আরো বেশি ভয় পেতে থাকি, যদিও কবরস্থান ভয়ের কারণ না, কিন্তু ওই মুহূর্তে আমার প্রচন্ড ভয় পাওয়া শুরু হয়। এইভাবে আস্তে 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 আমি যখন আমার নিজের বাসায় পৌঁছাই এবং যখন আমি ঘড়ি টাইম দেখি তখন দেখি যে 5:42 বাজে। আমি যখন মুভ করি রাজুর বাসার সামনে থেকে তখন ঘড়িতে বাজে 4টা এবং আমি যখন আমার বাসার কাছে পৌঁছাই তখন বাজে 5:42। দ্যাট মিনস 1.5-2 ঘন্টার মতো টাইম লেগেছে আমার 7 থেকে 8 মিনিট মুভ করতে। আচ্ছা, এরপর আমি একটু স্বাভাবিক হয়ে শুয়ে পড়ি। পরের দিন আমি বেলা 12টা 12:30টার দিকে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হই চা খাওয়ার জন্য। আমি চার দোকানে বসে চা খাচ্ছি, এর মধ্যে দেখি যে কামাল, যে ফ্রেন্ডটা আমাকে গত রাতে নিউজ দিয়েছিল রাজুর বাবা মারা গেছে, কামাল আস্তে ছুটতে ছুটতে আসতেছে। আমি ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করি কামাল কোথায় যাচ্ছিস। ও আমাকে অ্যান্সার করে যে কেন শুনিস নি রাজুর বাবা মারা গেছে। তখন আমার মাথার মধ্যে আসে হ্যাঁ তো আমাকে গতকাল রাতেই আমাকে নিউজটা দিয়েছিল। তখন আমি ওকে চার্জ করি যে তুই তো আমাকে গতকাল রাতে নিউজ দিলি যে কামাল রাজুর বাবা মারা গেছে ওই দেওয়ালের ফাঁক দিয়ে, তারপর তুই কোথায় গেলি। ও আমাকে বলে তুই কি পাগল হয়ে গেছিস, আমি আধা ঘন্টা আগে শুনলাম রাজুর বাবা মারা গেছে, সেটা শুনে আমি ওনাকে দেখতে আসতেছি। তার মানে এটা পুরোপুরি আপনি আগে বুঝেছিলেন, এখন আবার নতুন করে হ্যাঁ, শুনছেন সব সেটাই জিনিস। আমি আমার কাছে টোটাল আমি থম মেরে গেলাম যে কি বলবো, গত রাতে তো আমাকে নিউজটা দিল কিন্তু ও বলতেছে আধা ঘন্টা আগে ও নিউজ পেয়ে ছুটে আসতেছে রাজুর বাবাকে দেখতে। আমি বললাম না তুই তো গতকাল রাত্রে আমাকে বললি, এটা শুনে তো আমি রাজুর বাবাকে দেখতে গেলাম, বাট ওখানে কোনো কান্নাকাটি আওয়াজ পেলাম না। আমার তখন দোকানদারকে বলছে ও কি কোনো ইলিগাল কোনো কিছু মুখে দিয়েছে, এরকম উল্টো পাল্টা কেন সে বকছে ভর দুপুরে। এটা বলে সে চলে গেল। আমি চাটা শেষ করে চলে গেলাম রাজুদের বাসায়, গিয়ে দেখলাম সেখানে মানুষজন ভিড়, প্রচুর কান্নাকাটি। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে রাজুর বাবা কখন মারা গেছে, ওরা কখন জানছে। বললো যে আজকে সকাল 9টায় রাজুর বাবা মারা গেছে, এটা রাজুর বাড়ির লোকজন নোটিশ করছে, সকাল 9টার দিকে ওরা নোটিশ করছে বাবা মারা গেছে। আমার প্রশ্ন, আগের রাত্রে ভোর 4টায় কামালের ফোন নিয়ে কে আমাকে নিউজ দিয়ে গেল রাজুর বাবা মারা গেছে? আজও পর্যন্ত আমি এটা কোনো জিজ্ঞেস করে পাইনি, রহস্যটা কি?
আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং সেটাই যে আগে উনি কিভাবে বুঝলেন যে ঘটনাটি পরের দিন ঘটবে, যে মানুষটি পরের দিন মারা যাবেন, সেই মানুষটির মৃত্যু সংবাদ তিনি কিভাবে আগের দিন পেলেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই রহস্যের কুল কিনারা তিনি এখনো করতে পারেননি, সেটাই তিনি বলছিলেন আমাকে। এবং আপনারা সবাই শুনলেন, খুবই অদ্ভুত। কিন্তু ঘটনাটা প্রথম দিকে শুনলে যেরকম স্বাভাবিক মনে হয়, যখন ঘটনা যত বেশি আমরা গভীরে যাই, তত বেশি এই ঘটনাটি কিন্তু অদ্ভুত লাগতে শুরু করে। এবং তাই হয়েছে তার ক্ষেত্রেও। এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, তবে নিতে হবে তার আগে ছোট্ট একটা বিরতি, কারণ এই আওয়ারটা শেষ হয়ে যাচ্ছে। এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তির এফএম। FM. The night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. You are listening to Radio Furti FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 12টা বেজে 56 মিনিট। আমরা শুনে আসবো আফরান ভাইয়ের কাছে তার দ্বিতীয়। ধন্যবাদ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার বাসার কাছেই একটি জায়গা আছে, সেই জায়গারই ঘটনা। আর ওই জায়গা নিয়ে আমি একাধিকবার রাসেল ভাই আমি গল্প বলেছি। জায়গাটা এতটা হন্টেড যে ওটার গল্প আসলে শেষ হয় না। অনেক অসাধারণ ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো সেখানে রয়েছে। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো, রাজবাড়ী ভৌতিস্ট টিমের যে মেম্বার সজীব, ওই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছে। ওকে, তো ওদের জন্য অনেক ধন্যবাদ। ওরা অনেক কষ্ট করে রোজার মধ্যে এই ঘটনাটি দিয়েছে আর কি। ধন্যবাদ। তো আসলে ভাই, ঘটনাটি যে যার সাথে ঘটেছিল খুব বেশি দিন আগের না, এটা 2000 সালের ঘটনা এটাই। আচ্ছা, তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে বাবু। তো উনি রাজবাড়ী রেল স্টেশনের পাশে কয়েকটা হোটেল আছে, উনি ওই একটা হোটেলের কর্মচারী এখন পর্যন্ত আর কি। উনি সেখানে কাজ করেন। তো উনি রাতের বেলা যখন বাড়িতে ফিরতেন, তো বাড়িতে ফেরার সময় ওনার বাড়িটা ছিল হচ্ছে কামালদিয়াকান্দি গ্রামে। এবং ওই কামালদিয়াকান্দি গ্রামে যাওয়ার জন্য ওই আপনার রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিক থেকে হেঁটে আসতে হয়। এবং যে জায়গাটা আছে লোকসূট নামক একটা জায়গা, যে জায়গাটার গল্প আমি আগেও বলেছি, ওই জায়গাটা এমনিতেও অনেক হন্টেড। যারা রাজবাড়ির যারা বাসিন্দা আছেন তারা জানেন ওই জায়গা সম্পর্কে। তো ওই রেল পার হয়ে একটি কবরস্থান আছে রাসেল ভাই, কিন্তু ওই কবরস্থানটি একটু ভিন্ন ধরনের কবরস্থান। এটা মানে মুসলিমদের কবরস্থান নয়। রাজবাড়িতে ওই রেলের জায়গার পাশে দলিত সম্প্রদায়ের একটা বিশাল আবাস স্থল আছে সরকারিভাবে। তো ওনাদের মধ্য থেকে যাদেরকে পোড়ানো হয় না, কোনো কারণে যাদেরকে পোড়ানো হয় না, তাদেরকে ওখানে কবরস্থ করা হয় আর কি। তো ওদিক দিয়ে আসার সময় উনি বেশ কিছু ঘটনা, স্বাভাবিকভাবে ওখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে এটা উনি জানেন, বেশ মোটামুটি সাহস নিয়ে চলাফেরা করেন আর কি। তবে একদিন উনি ফিরছিলেন, ফেরার সময় যখন রেল পার হয়ে ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানে ঠিক মাঝখান দিয়ে রাসেল ভাই পায়ে হাঁটার রাস্তা, মানে দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা। আর ওই কবরস্থানে বড় বড় দুটো শিমুল গাছ আছে, আমরা লোকালি সেটাকে মাদার গাছ বলে থাকি। আচ্ছা, এবং রাসেল ভাই একটা মাদার গাছের অবস্থা এমন, ওটা যদি কেউ দেখে, যে কেউ মাদার গাছটা দেখে ভয় পাবে, মনে হবে যে একজন মানুষ 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক একটা মানুষের অবয়বের মতো ওখানে একটা গাছ আছে আর কি। আর আরেকটা রাসেল ভাই ওই গাছ সম্পর্কিত বিষয়, সেটা হলো যে এখন পর্যন্ত মানে ওই গাছে কমপক্ষে 20 জন লোক, কমপক্ষে আরো বেশি হবে, কমপক্ষে 20 জন লোক সুইসাইড করেছে। ওই গাছের ওই যে আমি বললাম একটা মানুষের মতো 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই একটা ডালের সাথে বা আরেকটা ডালের সাথে কমপক্ষে 20 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। আচ্ছা, কেন যে ওখানে গিয়ে সুইসাইড করে এটা আসলে আমরা আজও জানি না, যে ওইখানে গিয়েই কেন মারা যায়। রাসেল ভাই উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তো হঠাৎ ওই দিন ছিল চাঁদের মানে চাঁদনি রাত, হঠাৎ উনি মনে হলো যে মাথায় একটি ডাল এসে আঘাত করলো। তো উনি মনে করেন হয়তো যাওয়ার পথে কোনো ডাল হতো আমার মাথায় বেড়ে গেছে। তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি ডালটা হাত দিয়ে সরিয়ে দেই। যখন রাসেল ভাই উনি যখনই হাত দিয়ে সরাতে গেছেন ডাল, তখন দেখেন যে না, ওনার এটা আসলে কোনো ডাল না, এটা একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। তখন উনি সাহস করে যখনই উপরে তাকিয়েছেন, তখন উনি দেখছেন একজন মানুষ ঝুলছে সেখানে। তো উনি ওই দৃশ্য দেখে উনার সকল সাহস শেষ হয়ে গেছে, উনি ওখানেই একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনার ওই চিৎকারটা, তখন শীতকাল ছিল,
অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো আচ্ছা গ্রামের লোকজন ওখানে যারা পাশে আছে ওরা চিৎকার শুনে মশাল নিয়ে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন যখন উনি জ্ঞান ফেরে তখন বলে যে আমি এই ঘটনা দেখেছি। বলে যে এটা তো এই এই জায়গার একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে অত ভয়ের কিছু নাই, মানে সাহস করে দোয়া কালাম পরে চলবা, এগুলো কিছু হবে না। তো যাই হোক রাসেল ভাই উনি সুস্থ হয়ে যান, যেহেতু সবাই তাকে অভয় দেয়, যে আমরাও এরকম অনেক ঘটনা দেখেছি, ভয় টয় পাইনি। তো উনি স্বাভাবিকভাবে একটু মানসিক ভাবে মানে হয়ে ওঠে না, আবার চাঙ্গা হয়ে ওঠেন। তা ওই ঘটনা উনি ভুলে যান। তো এর রাসেল ভাই 3-4 দিন পর আবার কোনো কারণে মানে ওই হোটেল থেকে বের হতে হতে ওনার দেরি হয়ে গেছিল। তো আবার যখন উনি ফিরছিলেন শীতের রাতে, তখন আবার যখন ওই কবরস্থানের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে সাধারণভাবে ওনারা একসাথে 3-4 জনই আসেন, তবে ওই দিন আবার উনি একা ছিলেন। উনি যখন আসছিলেন তখন রাসেল ভাই আর একটা ঘটনা ওনার সাথে ঘটে। তো উনি দেখেন যে পুরো কবরস্থান জুড়ে প্রায় 7 থেকে 8টা কাফন মোড়ানো লাশ পড়ে আছে। এবং আর একটা দিকে উনি খেয়াল করেন যে একটি কবর, সেটা মনে হচ্ছে কেউ উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে। এবং চাঁদনি রাতে উনি স্পষ্ট দেখছেন যে ওই কবর থেকে কোনো একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাই গড। তো ওই দৃশ্য উনি দেখার পরে উনি আর সাহস রাখতে পারেন নাই, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়েছেন। তো আবার ওই সকালবেলা ওনাকে উদ্ধার করা হয়। এখন রাসেল ভাই এই যে দুটো ঘটনা, বিশেষ করে পরের যে ঘটনাটা, এরপরে কি হয় রাসেল ভাই, উনি যেদিনই একা আসেন আর ওনার বাড়ি যাওয়ার পথ কোনোভাবেই ওই আপনার ওই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া ওনার উপায় ওইভাবে নাই। কেন, উনি যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতে চান কয়েক কিলোমিটার ঘুরে তাকে বাড়ি যেতে হবে। তো যার কারণে ওনারা চেষ্টা করেন একসাথে কয়েকজন আসার জন্য, এবং একা থাকলে মানে একটু সাহস করে আসার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই উনি একা থাকেন এই ঘটনাগুলো ওনার সাথে ঘটতে থাকে। বিশেষ করে এই যে যখন উনি একা থাকেন ওই ঠিক রাস্তার ওখানে এই কাফন মোড়ানো লাশগুলো ওনার পথ আগলে দাঁড়ায়। একদিন উনি চিন্তা করছেন যে এইভাবে ভয় পেলে চলবে না, মুরব্বীরা যেহেতু বলেছেন, ওনারা অনেকেই এগুলো দেখেন ভয় পান না, আমি আর ভয় পাবো না। উনি মনে মনে সাহস নিয়ে একদিন আবার উনি একা আসছিলেন, উনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং সত্যি রাসেল ভাই ওই দিন দেখে একই রকম ভাবে ওনার পথ আগলে এরকম কয়েকটা লাশ শুয়ে আছে। তখন উনি চিন্তা করে আজকে আর ভয় পাবো না, আজকে আমি এই লাশের উপর দিয়ে চলে যাব, দেখে আমাকে কি করে। তখন আসলে উনি সাহস করে এগিয়ে যাচ্ছিলেন। যখনই রাসেল ভাই সাহস করে একটা লাশ পার হয়েছেন, হঠাৎ উনি ফিল করলেন যে একটি লাশ খপ করে ওনার পা চেপে ধরেছে। এবং উনি কিছুতেই ওই পা ছোটাতে পারছেন না, অনেক চিৎকার করছেন, কিন্তু মনে হচ্ছে যে রাসেল ভাই উনি চিৎকার মানে ওনার গলা দিয়ে বের হচ্ছেই না। অনেক দোয়া পড়ার পরে হঠাৎ মনে হলো যে লাশ আমার পাটা ছেড়ে দিল। তখন উনি মানে ওনার সর্বশক্তি দৌড়াচ্ছেন। কিন্তু রাসেল ভাই উনি যত জোরেই দৌড়ান না কেন ওনার মনে হচ্ছে যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক জোরে দৌড়াচ্ছেন কিন্তু উনি একই জায়গায়, মানে উনি কিছুতেই মনে হয় যে উনি 1 ইঞ্চি আগাতে পারছেন না। এভাবে অনেক চেষ্টা উনি করেন এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখেন যে পিছন থেকে একটা ছায়া মূর্তি এসে ওনাকে জাপটে ধরে, এবং জাপটে ধরার পর ধস্তাধস্তি হয়। এবং সকালে ওনাকে আবার ওই একই জায়গায় ওনাকে পাওয়ার পর আবার ওনার এরপরে প্রায় 3 দিন উনি সেন্সলেস ছিলেন। সেন্সলেস থাকার পরে উনি তারপরে সুস্থ হন। আর ওই যে রাসেল ভাই একটা ছায়ামূর্তির সাথে জাপটির কারণে ওনার শরীরে এখন পর্যন্ত অনেক মানে আঁচড় লাগার দাগ আছে, এখন পর্যন্ত এটা রয়ে গেছে আর কি। অনেকে উনি দেখান এটা, যে এই অনেকে বিশ্বাস করে যে অনেকে আমরা গল্প শুনি যে জিনের সাথে ধস্তাধস্তি হয়, কিন্তু ওনার শরীরে ওই ধস্তাধস্তির চিহ্ন এখনো বিদ্যমান। আজ তো প্রায় 18 বছর হয়ে গেল, এখন ওনার শরীরে বিদ্যমান আছে। তো এটাই ছিল রাসেল ভাই আমার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদেরও আনন্দ দিতে পেরেছে। তো আপনি যদি এই পেজটাতে আসতে চান বা আপনি যদি এই পেজে এসে আপনার কমেন্ট করতে চান, তাহলে আপনি চলে আসুন। আমাদের পেজের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম facebook.com/radio.ফুর্তি and facebook.com/bhutfm.russell bhutfm.russell। এইটা আপনি যখন মানে এটা যখন আপনি লিখবেন তখন আমি রাসেলের স্পেলিংটি বলেছি RUSSELL। আমরা চলে যাব একটা অডিও ক্লিপে এবং ফিরে আসবো তারপরে। সেই পর্যন্ত আমরা আশা করছি যে আপনি পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। একটা দারুণ অডিও ক্লিপ শুনে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড Live. হ্যালো রাফেল ভাই, কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন। আমি শিবম সাহা, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর থেকে বলছি আমি। তো বলে রাখা ভালো, শহর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার ভেতরে আমার বাড়ি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেদিন ঘটনাটা আমার সাথে ঘটে, তার আগে বলে রাখি, ঘটনাটা আমার সাথে ঘটা, আমি জানি না সেই ঘটনার ব্যাখ্যা আপনাদেরকে কিভাবে দেবো। কোনো প্যারানর্মাল কিছু না, কোনো অন্য জিনিস আমি জানি না। তো যাই হোক, আমি ঘটনাটি শুরু করছি। তো যেদিনকার ঘটনা, সেদিন আর কি সারাটা দিন গুমোট ভাব ছিল ওয়েদারের। বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা প্রায় মানে পুরোপুরি মেঘলাই ছিল। তো দুপুরের দিকে আমার কাছে একটা কল আসে। সেই কলে বলা হয় যে আমি যেন সন্ধ্যেবেলার দিকে শহরে যাই। শহরে গিয়ে একটা ছোট্ট কাজ ছিল আমার। তো তার আগে একটা কথা বলি, আমাদের গ্রাম থেকে আর কি, আমি যেহেতু গ্রামেই থাকি, 14 কিলোমিটার 15 কিলোমিটার ভেতরে শহর থেকে। তো সেই গ্রাম থেকে শহরের যে রাস্তাটুকুটা আছে, সেই রাস্তাটুকুটার যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নেই। মানে সন্ধ্যের পরে সারাদিন খুব ভালোই যাতায়াত ব্যবস্থা থাকে, কিন্তু সন্ধ্যের পরে খুব একটা ভালো যাতায়াত ব্যবস্থা থাকে না। তো আমি যাতায়াতের অসুবিধার জন্য আমি দাদার কাছে, আমার জেঠুর ছেলের কাছে বাইক চাই আর কি, যে সে যেন আমাকে বাইকটা দেয়। তো স্বভাবত আমার দাদা কিন্তু দেয় না, মানে আই মিন খুব কমই দেয় আমাকে, আমার হাতে গাড়ি, বাইকটা। তো সেদিন আনফর্চুনেটলি দাদা দেয় আমাকে। তো আমি এখন আনফর্চুনেটলি কেন বলছি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। তো তো যাই হোক, আমি দাদার বাইকটা নিয়ে, দাদা আমাকে আবার হাতে কিছু টাকা দেয়, যে বাইকে ফুল ট্যাঙ্কি তেল রিজার্ভ, আই মিন মানে তেলটা ভরে নেওয়ার জন্য, ফুল ট্যাঙ্কি তেল করে নিয়ে আসার জন্য। তো আমি বাইকের মানে তেলের টাকা পয়সা যা আছে সবকিছু, আমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে আমি বেরিয়ে পড়ি শহরের উদ্দেশ্যে। শহরে গিয়ে কাজ কমপ্লিট করে আমি যখন ফিরি, তখন অ্যারাউন্ড মানে 7:30 PM। তো আমি একটা জিনিস আমি বলি, যে শহর থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়ে, মোটামুটি 40-50 মিটার যেতে না যেতেই, ডান হাতে একটা ফাঁকা জায়গাতে একটা দোকান আর কি বসে, চায়ের স্টল নিয়ে একজন বসেন। তো তার চা আমাদের এই পুরো মানে শহরে আর পুরো ডিস্ট্রিক্টে খুব বিখ্যাত। বাইরে থেকেও লোকজন এসে এখানকার চা খায় আর কি, মানে চা খেতে আসে। তো সেই দোকানের, সেই স্টলের সামনে দিয়ে যেতে আমারও খেতে খুব ইচ্ছে করলো। তো আমি চায়ের দোকানের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খেলাম। চা খেয়ে স্মোক করলাম, স্মোক করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটু সিনারিওটা বলে নিই। রাস্তা, যেখান থেকে আমি রওনা দিলাম, সেখান থেকে আরো মোটামুটি 11 কিলোমিটার 12 কিলোমিটার ভেতরে আমার বাড়ি। তো আমি সেখানে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের রাস্তার মাঝখানে একটা জায়গা পড়ে, রায়পুরের পার করে আদমপুর থেকে মহামায়াতলা নামে একটা জায়গা আছে। সেই জায়গা টুকুরের মাঝখানে, আদমপুর থেকে মহামায়া, এই টুকুটার জায়গা খুব মানে ডেঞ্জারাস জায়গা বলে সবাই, আমার বাবা জেঠুরা বলে থাকেন। তো তারা মনে করে এই জায়গাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। তো সেক্ষেত্রে আমি, আমার সাথে যেহেতু কোনোদিনও হয়নি, সেহেতু আমি বিশ্বাস করতাম না বললে চলে। তো যাই হোক, আমি রায়পুর পার করলাম। রায়পুর পার করে একটা ছোট পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে আমি তেল রিজার্ভ করে নিলাম গাড়িতে। তারপর আমি বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো এবার আদমপুর পার করে হঠাৎ করে একটা দমকা হাওয়া, মানে ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে একটা ঝাপটা গেল। তো সাধারণ আমি জাস্ট বাইক যেহেতু চালাচ্ছিলাম, হেলমেটের উপর দিয়ে যেহেতু ঝাপটাটা গেল, তো সেহেতু আমি বুঝতে পারলাম যে রংটা সাদা আছে। ঝাপটাটা লাগলো ঝপাট করে। তো তারপর আমার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেল। তো বাইকটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার একটু একটু হলেও ভয় লেগেছিল যে জিনিসটা কি হয়। তো আমি আবার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, বাইকটা স্টার্ট হলো। তারপরে ক্যালকুলেশনের চেষ্টা করলাম জিনিসটা কি। আমি যেটা লজিক দিয়ে ভাবার চেষ্টা করছি, যে হয়তো আজকে সারাদিন ওয়েদারটা মেঘলা হয়ে আছে, হঠাৎ করে হয়তো মেঘ বৃষ্টি এসব কিছু আসবে, তাই একটা দমকা হাওয়াটা আমার গায়ে লাগলো। আমি একদম মানে লজিক্যাল ভাবছিলাম। তো তারপরে কিছুটা দূর যাচ্ছি, যেতে 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 আবার একই রকম, এবার ঠিক অপোজিট থেকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে গিয়েছিল, এবার বাঁ দিক থেকে ডান দিকে একটা ঝাপটা আসে। আর আগের তুলনায় অনেকটাই বেশি জোরে ঝাপটাটা আসে, মানে হালকা বাইকটা আমার শেকও করে। তো তারপরে পড়ে যাই না আমি, কোনো রকম ভাবে বাইকটা যেহেতু স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমি পা দিয়ে গাড়িটাকে থেমে দিই। তখন আমার ভিতরে ভয়টা ঢোকে যে জিনিসটা হচ্ছে কি আমার সাথে। দুইবার এরকম কেস হলো। আমার কি, আমার পেছনে কিছু লেগেছে, আমি কোনো ডাকাত বা ছিনতাইকারীরা এরকম কি কারা কিছু লেগেছে, যে তারা কি আমার সাথে কোনো এসব জিনিস করছে, আমার বাইক বা আমার মোবাইল বা টাকা পয়সা ছিনতাই করার জন্য। তখন আমি ভাবলাম কি যে না, এদের এখানে থামলে চলবে না, যাই হয়ে যাক। তো আমি আমার বাইকটা স্টার্ট দিলাম, স্টার্ট নিয়ে দিলাম। আবার কিছুটা দূর যেতে যেতে একই অবস্থা, আবার সেই অপোজিট দিক থেকে আরো 3 গুণ 4 গুণ জোরে ঝাপটাটা, এত জোরে ঝাপটাটা আসে, আমি বাইক শুদ্ধ একদম পুরো কেঁপে উঠি।
বাইকটা একদম ঘক ঘক করতে করতে বন্ধ হয়ে যায়, স্টার্ট একদমই বন্ধ হয়ে যায়। তো স্টার্ট যখন বন্ধ হয়ে যায়, তো বাইকের ওই জায়গাটাকে আমি ঠিক আমার জানা নেই জায়গাটাকে কি বলে, মিটারের কাটা ফাটা দেখা যায়, ডেট টাইম সব দেখা যায়। ওই জায়গাটা অন্তত বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলেও ওই জায়গাটা অন্তত লাইট জ্বলে থাকে। এবার ওই জায়গাটাও নিভে গেল পুরোপুরি ব্ল্যাক। তখন আমি ভাবলাম যে কি হচ্ছেটা কি আমার সাথে। তো আমি তেলটাকে বা বাইকটাকে নড়িয়ে দেখলাম যে তেল আছে কিনা। তো দেখলাম যে তেলের কোনো বংশ নেই, তেল আমি আছে কিনা বুঝতে পারছি না। তো ভাবলাম যে হয়তো বাইক ফুল হয়ে আছে, মানে বাইকের তেল ট্যাঙ্কি ফুল হয়ে আছে তেলে, ওই জন্য হয়তো বুঝতে পারা যাচ্ছে না। আমি ট্যাঙ্কির মুখটা খুললাম, ট্যাঙ্কির মুখটা খুলে আমি অবাক হয়ে গেলাম যে মানে ট্যাঙ্কিতে এক ফোঁটা তেলের বংশ নেই। আমি রীতিমতো চেক করলাম যে হয় না 2-3 বছর ধরে বা দীর্ঘদিন ধরে কোনো গাড়ি ফেলে রাখলে, কোনো বাইক ফেলে রাখলে, তেল টেল না দিলে সেই গাড়িতে ট্যাঙ্কিতে তেল না পড়লে যেরকম শুকিয়ে থাকে, আমার দাদা গাড়িটার ট্যাঙ্কিটাও ঠিক সেরকম ভাবে শুকিয়েছিল। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, একদিকে ভয়ও লাগতে শুরু করলো যে জিনিসটা আমার সাথে হচ্ছে কি। তারপরে আবার দাদার বাড়িতে গিয়ে আমি দাদাকে কি বলবো, দাদা এতগুলো টাকা দিলো তেল ভরার জন্য, আমি তেল ভরে নিয়ে আসলাম কিন্তু তেল নেই, আমি দাদাকে কি উত্তর দেবো। তো সেই একটা বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথায় ঘুরছিল। আমি এদিক ওদিক সাহায্যের জন্য তাকাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এখানে আমাকে সাহায্য করার মতো কেউ আসবে না। তো আমাকে নিজের সাহায্য নিজেই করতে হবে। আমি ভগবানের নাম স্মরণ করলাম, নাম স্মরণ করে আমার তখন মাথাতে খেয়াল আসলো যে হয়তো বা তেল পড়ে গিয়েছে। আসলে পড়তে পড়তে অনেক সময় আসে না যে, হয় না যে ট্যাঙ্কিতে তেল থাকা সত্ত্বেও আই মিন ট্যাঙ্কি থেকে লিকেজের মাধ্যমে বা লিক হওয়ার জন্য তার কোনো কিছু ফল্ট হওয়ার জন্য তেল পড়তে 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 আসার দরুন ট্যাঙ্কিতে তেল শেষ হয়ে যাচ্ছে। আমি পিছনটা অনেকটা দূর হেঁটে গিয়ে দেখলাম কোনো রকম ভাবে কোনো তেলের চিহ্ন নেই যেখানে তেল পড়ে আছে, একদম শুকনো রাস্তা। তো আমি তখন ভাবলাম যে তেলগুলো গেল কোথায়। আমি এসব জিনিস নিয়ে ভাবতে ভাবতে তখন মনে হলো যে না, আমাকে এসব ভেবে চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই। আমার কাছে যত টাকা আছে মোটামুটি কিছুটা টাকা দিয়ে আমি যেহেতু 100-150 মিটার মানে পেছনে ফেলে এসেছি আমি পেট্রোল পাম্প। তো সেক্ষেত্রে পেট্রোল পাম্পে আমি গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আমি পেট্রোল পাম্পের থেকে তেল নিয়ে এসে আমি গাড়িতে দিয়ে বাড়িতে অন্তত পৌঁছাই, তারপরে আমি ভাবনা চিন্তা করবো। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূর আস্তে আস্তে আমার আবার একটা ঝাটকা লাগলো। এবার ঝাটকাটা যেন আমার মনে হলো যে মানে আমার অন্তর একটা কেঁপে উঠলো। হয় না, গায়ে আমি এখন বলছি আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে যাচ্ছে আপনাদেরকে বলতে বলতে। তো যাই হোক, আমি এভাবে উম, যেতে গিয়ে যখন ধাক্কাটা খেলাম, এই ধাক্কাটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না, আমার সাথে কোনো একটা প্যারানর্মাল কিছু বা অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। তো আমি সেইখান থেকে ভগবানের নাম স্মরণ করে এক দৌড়ে আমার বাইকের কাছে আসি। আমি শুনেছি লোহা জাতীয় জিনিস কাছে রাখলে নাকি এসব জিনিস আসে না। তো আমি বাইকের কাছে গিয়ে বাইকের হ্যান্ডেলটা ধরি। তো তখনও মোটামুটি আমার হাত পা একদম পুরোপুরি কাঁপছে। তো আমি তখন ভাবছি যে ভগবান, আমি কোথায় এসে পড়লাম, আমার সাথে কেন এরকম হচ্ছে, আমি কি করেছি। তো যাই হোক, আমি এসব ভাবতে ভাবতে আমি ভাবছি যে ভগবানকে শুধু ঠাকুরের কাছে মানে কামনা করছি যে একটা যেন গাড়ি, যে কোনো গাড়ি আসুক, আমি সেই গাড়িটাকে হাত দিচ্ছি, তারপরেই তার কাছে সাহায্য করবো। কিন্তু বলে রাখি, আমাদের এই লাইনটাতে, আমাদের শহর থেকে আমাদের গ্রামের রাস্তাতে ফ্রিকুয়েন্টলি গাড়ি চলাচল করে, ফ্রিকুয়েন্টলি মানে 1-2 মিনিট পর পরই চারটে পাঁচটা করে লরি বড় বড় কন্টেনার এসব জিনিস যাওয়া আসা করে। কিন্তু সেই দিন আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট, 20-25 মিনিট তো মিনিমাম হবে সেই জায়গাটাতে আমি বিপদে পড়ে আছি। কোনো গাড়ি আসলো না, কোনো গাড়ি নেই, মানে কোনো না গাড়ি না মানুষ না একটা কুকুর একটা মাছি পর্যন্ত নেই রাস্তাতে। আমি একাই, যেন আমার মনে হচ্ছে আমি কোনো আহ বলতে গেলে কোনো মরুভূমির মধ্যে আছি, যেখানে আমি ছাড়া জীবন্ত কোনো জিনিস নেই আমার আশেপাশে। তো আর আশেপাশে ঝোপঝাড় আছে। তো আমি তখন মানে যাই হোক, সেই আমি চিন্তা ভাবনা করতে তখন আমি ভাবলাম যে না, এই জায়গাটা থেকে বেরোতে গেলে আমাকে গাড়িটাকে ঠেলেই বেরোতে হবে। যেহেতু মানে ইয়ে আছে আমার কাছে, তো যেহেতু লোহা আছে, আমি গাড়িটাকে ছুঁয়েছি, এটাকে আমার কোনো প্রবলেম পড়বে না হয়তো বা। তা আমি কিছুটা দূর যেতেই আবার দেখলাম যে একটা সামনে থেকে একটা লোক আসলো, মানে লোক আসছে আর কি, সাইকেলে করে লোক আসছে। তো তারা এক হাতে লাঠি, একটা লম্বা লাঠি, আর এক হাতে টর্চ। তো আমি এই লোকটাকে দেখে ভাবলাম যে লোকটা ডাকাত বা ছিনতাইকারীও হতে পারে। তারপরে আমার মন আমাকে বলে উঠলো যে ডাকাত ছিনতাইকারী হলেও তো মানুষ, আলটিমেটলি তো সাহায্য করতো, ভালো মানুষ হোক। তো আমি তাকে বললাম, সে জানতে চাইলো আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কেন এখানে আসলাম। তো
তারপরে আমি কি করতে গিয়েছিলাম হাবি যাবি, আমি তাকে যখন সবকিছু খুলে বললাম, তো জানি না সে কি বুঝলো না বুঝলো, সে আমাকে তখন বললো তোর কোনো ভয় নেই, তুই বাড়ি চলে যা, তোর কেউ কিচ্ছু করতে পারবে না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি এভাবে এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, তুই তোর বাইক নিয়ে বাইকে চলে যা। তো আমি একটা ফ্লাইটে বাইক থেকে তার সাথে শেষ কিছুটা দূর গিয়ে আমি তোর সাথে কথা বলছি, বাইকে তো তেল নেই, তো আপনি কি একটু আমাকে সাহায্য করতে পারেন, আমাকে তেল কোথায় পাওয়া যাবে এখানে, বা তেল এনে দিতে পারেন? বলছে তোর গাড়ি স্টার্ট নিয়ে নেবে, তুই যা, তোর গাড়িতে তেল আছে। তো আমি বললাম যে না, আমার গাড়িতে তেল নেই, আমি ভালো করে দেখলাম, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারি না। তো বলছে যে থেকে থেকে এমনও মানুষের, সেই লোকটা যে বললো, সেই লোকটা একটা কথা বললো যে মানুষের জীবনে থেকে থেকে এমনও জিনিস অনেক ঘটে যে মানুষ চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারে যে না, যে সত্যি এই জিনিসটা কি ঘটলো, এই জিনিসটা আমরা সত্যি মিথ্যে যাচাই করা কেউ না। তো আমি তখন তার সাথে কোনো তর্কে না জড়িয়ে আমি বললাম যে ঠিক আছে, গাড়িটা স্টার্ট দিয়ে দেখি। আমি দৌড়ে গেলাম গাড়ির কাছে, গাড়িটা স্টার্ট দিলাম। আমি মানে আপনি ভাবতে পারবেন না আমি সেই সময় কতটা খুশি হয়েছি, গাড়িটা হট করে স্টার্ট নিয়ে নিয়েছে, যেন আমি বলতে গেলে আমি চাঁদ হাতে পেয়েছি। তো আমি গাড়িটা স্টার্ট দিয়ে সেই বয়স্ক লোকটাকে বললাম যে ঠিক আছে তাহলে আমি আসছি। বলতে যে তুই কোথাও থামবি না, গাড়ি মহামেরুন পার করে তুই একটা ফাঁকা জায়গা দেখে, মানে ঘর বাড়ি দেখে, ফাঁকা জায়গা পার করে ঘর বাড়ি দেখে দাঁড়াবে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি সোজা স্টার্ট দিয়ে, একদম স্টার্ট দিয়ে আমি সেই মহামেরুন একটা চায়ের দোকানে, সেই চায়ের দোকানে দাঁড়ালাম, চা। জি। তো যাই হোক, আমি সেখানে দাঁড়ালাম, সেখানে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে গাড়িতে যেরকম তেল সেরকমই আছে, কোনো তেল নেই, একদম শুকিয়ে গেছে। এবার চা খেয়ে স্মোক করলাম, স্মোক করে দোকানদার থেকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আঙ্কেল, এইখানে আমার সাথে এই এই জিনিস হয়েছে, তো আপনি কি জানেন এই জিনিসটা কি বা হ্যানা ত্যানা? তো সেই লোকটা কিছু বলতে পারলো না, কিন্তু লোকটার দোকানে একজন বয়স্ক বৃদ্ধ যে তুমি আজকে প্রাণে বেঁচে গিয়েছো, তুমি আজকে সেই শহরে কেন গিয়েছিলে? তোমার আজকে শহরে যাওয়াটা উচিত হয়নি, গ্রাম থেকে সেই শহরের দিকে যাওয়াটা উচিত হয়নি। তোমার তোমার মানে কি বলবো, তোমার উপর একটা খারাপ জিনিসের নজর পড়েছে। তো যাই হোক, তুমি প্রাণে বেঁচে গিয়েছো, তোমার বেঁচে ফেরার কথা ছিল না, কিন্তু তুমি বেঁচে গিয়েছো, তোমার কপাল ভালো। তুমি আর এরকম ভুল করো না, তুমি সোজা এখান থেকে বাড়ি চলে যাও। তা আমি সেটার কথা শোনার পরে আমি অটোমেটিক ভয় পেয়ে গেলাম। তো এবার দোকানদারটা, সেই দোকানদারটা বুঝতে পেরেছি যে আমি ভয় পেয়ে গেছি। তো যেহেতু একটা আমি মানে 23-24 বছরের একটা ছেলে, তো আমার পক্ষে সেই কথাগুলো শোনার পরে ভয় পাওয়াটা স্বাভাবিক। তো সে লোকটা বললো যে না না, তোমার ভাই তো বিপদ ছিল, বিপদ কেটে গেছে, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। তুমি মানে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ি ঢুকে যাও, বেশি লেট করো না, এখানে ওখানে দাঁড়িও না। তো আমি বললাম যে ঠিক আছে, দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে তো যা হয়, বাবা মাকে বললাম। মা তো বললেন যে আমি তোকে নিষেধ করেছিলাম, তুই কেন গেলি হাবি যাবি। তারপরে সেরকম ভাবে কিছু হয়নি, আমি সুস্থ ছিলাম। তো থ্যাংক ইউ আমার ঘটনাটা মন দিয়ে শোনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। Booth FM. The night. ইয়েস, শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি যে আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন, অনেক এনজয় করছেন আমাদের আজকের এই ভূত এফএম। এবং এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের নতুন একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তিহান মাহফুজ। ঘটনাটা বেসিক্যালি এই বছরের মার্চ মাসে, আর এটা হয় লোকেশনটা হলো উত্তর কাফরুল অঞ্চলের মিরপুরে। ঘটনাটা হলো ক্লাস 4 এর একটা বাচ্চা মেয়েকে নিয়ে, নামগুলা উল্লেখ করছি না। ওকে, যাই ঘটনা। তো বেসিক্যালি ওরা একটা নতুন বাসে উঠে, যখন এই কাফরুল অঞ্চলে যে বাসাটাতে উঠে ওরা নতুন, আর
তার কিছুদিন পরেই ওনার মানে ওই মেয়েটার নানি মারা যায়। তো রীতিমতো বাসায় অনেক শোক বিরাজ করে। তো কিছুদিন পরে দেখা যায় কি ওই মেয়েটা যখন স্কুলে যায়, স্কুল মানে ক্যান্টনমেন্টের স্বনামধন্য একটা স্কুলে পড়ে। তো স্কুলে যখন যায় ওর ব্যাগে ম্যাক্সিমাম অনেক টাকা পাওয়া যেত, যেটা আসলে ক্লাস 4 এর একটা মেয়ের কাছ থেকে এক্সপেক্ট করার কথা না যে এত টাকা ওকে গার্জিয়ান দিবে বা ওর কাছে থাকবে। আচ্ছা, তো ওর মা যখন এটা আইডেন্টিফাই করতে পারে, এরপর সার্চ করে যে ও টাকাটা কিভাবে পাচ্ছে, ওকে মানে বাসা থেকে নিচ্ছে নাকি অথবা ওর কোনো ফ্রেন্ড কি ওকে দিচ্ছে নাকি। তো দেখে কি না এমন কিছু না যে ও হচ্ছে যে বাসা থেকেও নিচ্ছে না বা কোনো ফ্রেন্ড ওকে এ ব্যাপারে মানে দিচ্ছে না। তারপর ও মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কি এরকম বাসা থেকে তুমি কিছু লাগলে বলবা, ওইভাবে না বললে টাকা নিবা না। তো একবার দেখে কি মানে ও মেয়েটা তো স্বীকার করে না কোনো মতে যে না আমি তো নেই না বা এরকম কিছু। তো একবার ওনার আম্মু নিজেই ওর ব্যাগটা গুছায় দেয় এবং ঠিক পরবর্তী সকালে দেখে কি যে হ্যাঁ ওর ব্যাগে ঠিকই টাকা থাকে, অনেক বেশি টাকা থাকে। তো পরবর্তীতে এগুলা মানে এটা হতেই থাকে কন্টিনিউসলি। তো একটা হুজুরের কাছে যাওয়া হয় পরবর্তীতে যে একটা সলিউশন করার জন্য। তো উনি যে সলিউশনটা দেয় যে বাসায় মানে নর্মালি বাসায় নামাজ কালাম পড়তে রেগুলার আর কোরআন শরীফ পাঠ করতে। আর ওনার দুইটা মেয়ে ছিল, দুইজনকে হচ্ছে যে দুটা তাবিজ দেওয়া হয়। আর যেদিন থেকে তাবিজ দেওয়া হয় আর যে ইবাদত কালাম শুরু হয় ওদিন থেকে বাসায় বিভিন্ন ধরনের সমস্যা বেশি দেখা যায়। যেমন হচ্ছে যে কন্টিনিউসলি কাগজে লেখা অবস্থায় অনেক মানে কাগজে লেখা থাকতো, ওগুলো হচ্ছে মোড়ানো অবস্থায় বাসার সারাদিকে মানে ছয়ের ছিটা থাকতো। কাগজগুলোতে অনেক বাজে কথা লেখা থাকতো আর ম্যাক্সিমামই লেখা থাকতো যে যে এই নামাজ কালাম এগুলো যেন স্টপ করা হয়। তো এগুলো যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন আবার হুজুরের কাছে যাওয়া হয় এবং তিনি সলিউশন দেয় যে এগুলো যেন কন্টিনিউ করে। তো একটা পর্যায়ে দেখা যায় কি মানে এবং ওরা সিদ্ধান্ত নেয় যে বাসাটা চেঞ্জ করবে এবং সেদিনই হয় কি যে একটা চিরকুটে লেখা থাকে বা মোড়ানো কাগজে লেখা থাকে যে আজকে রাতের মধ্যেই ওনার দুটা মেয়েকেই হচ্ছে মানে হত্যা করা হবে। তখন যে ওনার সাজেশনটা পায় যে আজকে রাতটুকু অ্যাটলিস্ট যেভাবে হোক যেন নামাজ পড়া অথবা কোরআন শরীফ পাঠ করার জন্য বন্ধ না করা হয়। তো ওই অবস্থায় দেখা যায় যখনই না কোরআন শরীফ পড়া হয় তো অনেক ধরনের ওই কাগজ ছোড়া থাকে, বাজে কথা লেখা থাকে, গালিগালাজ লেখা থাকে। আর লেখা থাকে যে ওটা বন্ধ করো, নামাজ পড়া বন্ধ করো আর না কোরআন শরীফ পাঠ করা বন্ধ করো। তো ওটা ওনারা কন্টিনিউ করে আর ওই রাতটা ওনার জেগে থাকে। তো দেখা যায় কি যে ওই রাতটা পার হয়ে যায় ইজিলি, মানে আর কোনো সমস্যা হয় না। এরপর হচ্ছে যে পরবর্তী দিন মানে সাথে সাথে ওনারা হচ্ছে বাসা চেঞ্জ করার উদ্দেশ্যে বাসা দেখা শুরু করে। আর ওনারা যেটা একটা বাসা পেয়েও যায় ভাগ্যবশত। তো ওনারা যখন শিফট করে বাসাটা সবকিছু যে আসবাবপত্র যা আছে সবকিছু শিফট করার পরে যখন ওনারা নিজেরা চলে যাচ্ছিলেন সবাই বাসা থেকে ঠিকই বেরোতে পারে, কিন্তু ওই মেয়েটা যার সাথে মেইন ঘটনাটা ও বাসা থেকে বের হতে পারে না। মানে ওর ঠিক যখন ও বের হবে তখন ওর পাটা কে যেন চেপে ধরে, ও যেটা বলে আর কি যে স্পষ্ট একটা পা মানে একটা হাত ওর ডান পাকে ধরে রেখেছে। আর এটা হচ্ছে এটা ওর বাবা মা সবাই দেখেছে যারা এবং কাজ করছিল বাসায়, সবাই এটা দেখছে। তো অনেক সূরা টুরা পাঠ করার পরে অনেক জোর জবরদস্তি করে পরে ওকে ছাড়ানো হয়। আর পরবর্তীতে যেটা জানা যায় যে ওই বাসাটাতে হচ্ছে যে স্বামী স্ত্রী থাকতো যাদের কোনো সন্তান ছিল না, ওরা দুইজনই ফাঁসি দিয়ে মারা যায়। আর ওই মেয়েটা মানে স্কিপ করতে পারে কারণ হচ্ছে যে ওই মেয়েটা অপ্রাপ্তবয়স্ক ছিল, এই জন্য ও বেঁচে যেতে পারে, যেটা হুজুর পরে জানায়। এই ছিল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাবো আশা করছি ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালো আছেন। আমি মোহাম্মদ তপন চৌধুরী লিখছি মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর থেকে। মানে আমি একটি স্পিনিং মিলে HR এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। ঘটনাটা ভূতের নয়, তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আনুষঙ্গিক বিভিন্ন কারণে স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না, তাই লিখে পাঠাচ্ছি। ভালো লাগবে আশা করি। চাকরির সুবাদে আমার ছোটবেলা থেকেই আমরা গাজীপুর কোনাবাড়িতে পাড় এলাকায় সপরিবারে ভাড়া থাকি। বেসিক শিল্প নগরীর কাছাকাছি হওয়ায় বাড়িটি প্রায় 40-50টি রুমে ভাড়াটিয়ারা থাকতো। বুঝতেই পারছেন বসতিটা কতটা ঘন ছিল। সময়কাল 2004। আমি
ইন্টারমিডিয়েট 2য় বর্ষে পড়ি, টিউশনি করাতাম। প্রসঙ্গত আমরা 2 রুম নিয়ে ভাগ, এক রুমে 3 ভাইয়ের পড়ার হিসেবে বলে রাখা ভালো, 3 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। তো এই সময় আমাদের 2-3 পরের একটা ঘরের এক মহিলা প্রেগনেন্ট ছিলেন। সবকিছু স্বাভাবিক। আমি কলেজ থেকে আসি বেলা প্রায় 3টার দিকে। আসার পর হাত মুখ ধোয়ার জন্য বাইরে গিয়ে দেখি প্রেগনেন্ট মহিলা সামনে বেশ ভিড় দেখতে পাই এবং বুঝতে পারি যে হয়তো মহিলার বাচ্চা প্রসব পর বোন, ছোট বোন পানি নিতে আসে। সে ছিল সমবয়সী। আমি তাকে শুধু এটুকু বলি, কি মিষ্টি খাওয়াবেন না? কিছু না বলে মেয়েটি চলে যাওয়াতে কিছুটা অবাক হয়ে যায়। যাই হোক, আমি রুমে যাই এবং কেন যেন এই বিষয়ে ঘরে মা ভাইয়া কারোর সাথে কোনো কথা হয়নি। বাসা থেকে বের হয়ে প্রায় মিনিট 2 রাস্তা এবং সামনে আমাদের বাড়ির আরেকটা ভাড়াটিয়া আঙ্কেলকে দেখতে পাই। লোকটার ছোট ছেলে আমার ক্লাসমেট ছিল, বয়সটা 50+। হাতও মাকে ছিল, তবে নিজে নিজেই চলাফেরা করতে পারতেন। তো আমি ওনাকে হেঁটে ক্রস করার পর উনি আমাকে ডাক দেন এবং জিজ্ঞেস করেন, তখন কোথায় যাচ্ছ? আমি বললাম, আঙ্কেল টিউশনিতে যাচ্ছি। উনি বললেন, তুমি আমার সাথে একটু যাবে, তোমার সাথে কাজ আছে টিউশনিতে পরে। আগে বাদ দিয়ে এইটাও ইংলিশ অ্যালফাবেটে লেখা, সুতরাং পড়াটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য। তারপরেও ইন্ডিয়া ভূত আশ্রমের একজন ডেইলি ফ্যান, একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আমার লাইফের, বাংলা অক্ষর দিয়ে। আমার পূর্বপুরুষ বাংলাদেশের। আমার দাদু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে, কলকাতার দুটো বাড়ি আমাদের আমরা আমাদের যে গেস্ট আছেন তার ঘটনা শুনি, তারপরে আমরা ফিরে আসবো। আচ্ছা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি পাঠান, জি, নেত্রকোনা। শুনি আপনার ঘটনা। আচ্ছা, কাহিনীতে চলে যাই সরাসরি। আমি যেহেতু নেত্রকোনা, আমার নানার বাড়ি নেত্রকোনা, তো আমার ঘটনাটা টোটালি আমার নানুকে নিয়ে। আমার নানুর প্রথমে নানুর সম্পর্কে বলি। আমার নানুর বিয়ে হয়, নানুর যখন বয়স ছিল 9 বছর। আমার নানুর সাথে বিয়ে হয় তখন আমার খালা এবং মামার মোট খালা মামা 9 জন বর্তমানে আছেন। একজন ছিলেন, উনি মারা গেছেন। তো আমার ছোট মামা যখন জন্ম নেন তখন ওনার সাথে আরেকজন মামা জন্ম নেন, অর্থাৎ যমজ হয় আর কি। ছোট মামা যখন জন্ম নেন তখন আমার নানু স্বপ্নে দেখেন যে নানুকে বলা হচ্ছে তার একটা নানুকে বলা হচ্ছে যে তার বড় মুরুকটা দেওয়ার জন্য। আমার আমার নানাকে এটা বিষয়টা শেয়ার করেন। তো নানা বুঝতে পারছেন যে বড় মুরুক মানে নানার বড় ছেলেটা। তো নানুকে বলেন যে সাবধান, এগুলা মানে কখনোই আর মনে করবো না, এগুলা মনে কর তোমার জন্য ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। তো নানু একদিন হঠাৎ স্বপ্নে দেখেন যে ওনাদের বাড়ির পিছনের জঙ্গলে একটা বড় মাটির পাত্র আছে। তো ওই পাত্রর ভিতরে অনেক সোনার মোহর। আচ্ছা, ওই মোহর মাটির পাত্রটা এবং এমন ভাবে লাগানো যে ওইটার উপর একটা সাপ এবং তার উপর একটা ফিঙ্গে পাখির বাসা। তো নানু এটা স্বপ্নে দেখার পর দিন নানু সকাল দিক দিয়ে নানু আবার চলে যান ওইখানে দেখার জন্য যে বিষয়টা কি আসলে। তো রাসেল ভাই গিয়ে দেখেন যে সত্যি সত্যি ওইখানে আছে। তো নানু এটা দেখার পরে নানু ওইখানেই সেন্সলেস হয়ে যান। তো নানুকে খোঁজার জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে ওই ওই জায়গায় গিয়ে পান। তো এই ঘটনাটা শোনার পরে ওই এলাকার আমার নানার বাড়ি এলাকার অনেক মানুষ ওই জায়গায় ঘোরাঘুরি করার পরে কিছু পায় নাই। নানু আসার পর নানাকে এই ঘটনাটা বলে। তো নানা বলেন যে সাবধান, এগুলোতে লুক করতে নাই, এগুলোতে লুক করলে ভবিষ্যতে অনেক খারাপ ফল পাওয়া যায়। তো রাসেল ভাই ঘটনা এখানে শেষ না, মানে কিছুদিন পর নানু আবার স্বপ্নে দেখে এটা। তো আবার স্বপ্নে দেখে এইটাই ওই মাটির পাত্র স্বপ্ন দেখে, আবার স্বপ্ন দেখে যে বাড়ির বড় মুরুখটাকে দিতে হবে তাদের। তো নানাকে বলে যে নানা বলে যে না, এই বিষয়টা তো তাহলে অনেক খারাপ দিকে চলে যাচ্ছে। তো মানে আমার যমজ যে মামা হয়েছিল 2 জন, মানে সবার ছোট, তো ওই মামার যে আরেকজন যমজ ভাই ছিল উনি কিছুদিন পরে মারা যান।
তো কিছু হুম। মারা যাওয়ার কিছুদিন পরে নানু আবার স্বপ্নে দেখেন, যে স্বপ্নে তাকে দেখানো হচ্ছে যে এটাই, যে তুই আমাকে বড় মোরগটা দিলি না, তার জন্য আমি তোর ছোট মোরগটা নিয়ে গেলাম। আচ্ছা। তো নানাকে এগুলা বলার পর নানা বলেন যে না, এগুলো মানে তাহলে তো দেখা যাচ্ছে যে ঘটনা সত্যই, তখন সবাই বিশ্বাস করে এই ঘটনাটা। তো এই ঘটনাটা এখানেও শেষ হয়নি। নানু এই মামা মারা যাওয়ার প্রায় 25 বছর পর আমার বড় যে খালামণি আছেন, তো উনি একদিন স্বপ্নে দেখেন যে তাদের বাড়ির পিছন দিকে জঙ্গলে বাঁশবাগানের নিচে কিছু টাকা পড়ে আছে। রাতে স্বপ্নে দেখেন। তো আমার খালামণি পরদিন সকালে ওই মানে বাঁশবাগানের নিচে যান, গিয়ে দেখেন যে সত্যি সত্যি 50,000 টাকা পড়ে আছে। তো খালামণি ওই মানে টাকাগুলো নিয়ে আসেন। টাকাগুলো দেওয়ার পরে একটা গরু কিনার মানে একজনকে দিয়ে গরু কিনে নিয়ে আসেন। তো গরুটা যেদিন রাসেল ভাই কিনে নিয়ে আসছে, ওই তাদের উঠানে মানে বাঁধা ছিল। তো ওই দিন আবার খুব রোদ ছিল, কোনো আকাশে কোনো বৃষ্টি টিষ্টি এরকম ছিল না। তো হঠাৎ একটা বজ্রপাতে গরুটা হুট করে মারা যায়। তো বিষয়টা অবাক করার মতো। তো কিছুদিন পরে খালামণি যখন নানুর বাড়িতে যান, তখন নানুর কাছে এই ঘটনাটা বলেন। হুম। তো নানু বলেন যে এই ঘটনাটা আমাকে আগে বলা উচিত ছিল, তুই এইসব বিষয়ে তুই লুপ করছিস, এইসব বিষয়ে তো আমাদের এগুলো তো আছেই, কিন্তু এইসব বিষয়ে লুপ করা তো ঠিক হয় নাই। তো এটা ভবিষ্যতে খারাপ হয়ে যাবে। তো রাসেল ভাই মানে সাডেনলি কিছুদিন পর মানে 2-3 মাস পরে বড় খালামণি মেন্টালি একটু প্রবলেম হয়ে যায়, হুম। যার কারণে খালামণি তার মানে কাউরে কিছু চিনতে পারতো না, মানে মেন্টালি প্রবলেম আর কি। তো নানু এগুলা শোনার পর নানু আমার খালাতো ভাইকে বলেন যে না, এগুলো ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তো এই ঘটনাটা এরকম পাইছে, আমার নানু দেখছে। আমার নানু যে মাটির যে পাত্রটা দেখছিল, ওইটা আমার এক মামার যে ছেলে, উনি যে বাড়িতে থাকতো তখন, তো ও স্বপ্নে ঠিক সেম ঘটনাটা স্বপ্নে দেখে। তো সে কাউরে না বলে সে মানে বাড়ির পিছনে জঙ্গলে চলে যায়, এবং সে এই সেম কাহিনী দেখার পরে সে তার দাদু মানে আমার নানুকে সে বলে। তো নানু তারে বলে, আমি তার নামটা আমার মামাতো ভাইয়ের নামটা যে কোনো কারণে মেনশন করছি না, কোনো সমস্যা নেই। তারপরে তারে বলে যে সাবধানে, এগুলোতে তুমি কখনো লুপ করবে না, এগুলোতে লুপ করলে বড় বিপদ আসবে। তো এগুলা পরে নানু বলে যে এগুলাতে লুপ করার দরকার নাই, আমাদের রক্তের মধ্যে মানে আমাদের মানে যারা আছে বংশের মধ্যে, তারা কেউ না কেউ এটা পাবেই। আচ্ছা। কেউ না কেউ পাবেই। তো আমি একবার মজা করে নানুরে বলছিলাম যে নানু, এগুলো আমার ম্যানেজ করে দিয়ে দেন। এই অনেকগুলা সোনার মোহর। নানু বলছেন যে না, সাবধান, যা বলছো এগুলাতে কখনো লুপ করবে না, এগুলোতে লুপ করলে তোমার ভবিষ্যতে খারাপ হয়ে যায়। আচ্ছা। তো এইগুলা তো আপনি কোনোদিন দেখেছেন, যেটা আপনার নানু দেখেছেন, এরকম ধরনের জিনিস আপনাদের বাসায় কোনো মোহর বা এরকম কোনো কিছু কখনো দেখেছেন? না, আমি মানে দেখি নাই। এটা আমাদের মধ্যে 3 জনই দেখেছে, যে ওই নানু, আমার মামাতো ভাই আর এই যে বড় খালামণি, ওরাই দেখছে। এবং নানু বলছেন যে ওটা আমাদের মধ্যে কেউ না কেউ পাবেই। এবং যিনি দেখেন তার সাথে সমস্যা হয়? যিনি দেখেন তার সাথে সমস্যা হয় বলতে সেই শুধু দেখতে পারে, আর কেউ ওই জায়গায় গিয়ে ঘোরাঘুরি করার পরে আর কেউ দেখতে পারে না, শুধু সেই দেখতে পায়। ওকে, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আপনার কাছে আশা করছি যে আবারও ফিরে আসার সময় পাবো, যেহেতু হাতের সময় খুব কম। মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুড থেকে ফ্যান অ্যান্ড ডু ফুড। Bhoot FM. The night comes alive with Amin. Yes, the night comes alive with Grameenphone. You are listening to Radio Food Television FM. আমি রাসেল আছি সাথে, এবং চলছে এই মুহূর্তে একটার পর একটা ঘটনা শুনছি আমরা। আর বাইরে কি বৃষ্টি? না, বৃষ্টি মনে হয় হচ্ছে না বাইরে বেশ গরমই হওয়ার কথা, কিন্তু রাস্তা একটু ভেজা ভেজা লাগছে কারণ আমার কাছে। ঘড়িতে সময় রাত 1:43। আর এই মুহূর্তে আমি চলে যাব আবারও আমাদের একটু আগে যার ঘটনা শুনতাম তার দ্বিতীয় ঘটনার জন্য। আপনার নামটা প্লিজ? আমি মোহাম্মদ মেহেদি বাটান, নেটটুকনা থেকে। জি। আচ্ছা, আমার দ্বিতীয় ঘটনাটা বলতেছি। তো দ্বিতীয় ঘটনাটা মানে আমার সাথেই, এটা সংক্ষিপ্ত একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ঘটছে বিগত 2 বছর আগে। তখন সবে বরাত ছিল মেবি। তো আমি নেটটুকনাতে অনেকগুলো টিউশন পড়াইতাম। তো আমার যখন একটা প্রাইভেট ছিল, রাতের 10টার দিকে প্রাইভেটটা ছিল। তো জায়গাটা আমি নামটা বলি, রাতের 10টায় প্রাইভেটটা ছিল আমার নাগরায়। তো আমার সবে বরাতের রাতে আমার এক প্রাইভেটের এক স্টুডেন্টের বাসায় আমার দাওয়াত ছিল। তো ওইটা ছিল আমাদের নেত্রকোনা এলাকায় বাস স্ট্যান্ডে। তো আমি যখন দাওয়াত খেয়ে রাসেল ভাই আসতেছিলাম, তখন রাত অনেকটা বেজে গেছিল, প্রায় 10টা 10:30 বেজে গেছিল। তখন আমি আমার স্টুডেন্টকে বলছি যে আমি তোমাকে আজকে রাতে 12টা বাজলো, আমি তোমাকে আজকে রাতে পড়াবো।
তো আমি যখন বাস স্ট্যান্ড থেকে যখন নাগরার দিকে আসি, ওইটা আমাদের যারা নেত্রকোনা শুনতেছে, আমাদের ফ্রেন্ডরা, তারা হয়তো চিনবে। তো ওইটা একটা ভিতর দিয়ে আসতে হয় একটা শ্মশানের পার দিয়ে আর কি, এদিক। তো আমি যখন শ্মশানের এদিক দিয়ে আসতেছি, তো হঠাৎ করে আমার কানে মানে বেজে উঠছে একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা কান্না করতেছে। তো তখন শীতকাল ছিল। তো শীতকাল থাকার কারণে মানে নদীতে পানি কিন্তু অনেক নিচে চলে যায় শীতকালে। তো বাচ্চাটা যখন কান্না করতেছে, আমি তখন মানে শুনি, আমি ভাবলাম যে বাচ্চাটা কান্না করতেছে, আচ্ছা একটু এগিয়ে যাই। যাওয়ার পরে দেখলাম মানে আমি যত মানে এগিয়ে যাই, তো মানে বাচ্চার কান্না তত নদীর মানে গভীরে চলে যায়। তো আমি আরো নিচে নামি, কান্না তত নিচে যায়। তো হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো যে না, এটা তো স্বাভাবিক বাচ্চার কোনো কান্না না, এটা হয়তো ভয়ানক কিছু হইতে পারে। তো আমি রাসেল ভাই এখান থেকে একদম দৌড়ে চলে আসি। এটাই ছিল আমার দ্বিতীয় গল্প। এই ঘটনাটা অবশ্য হচ্ছে যে